থার্মাল এক্সপ্যানশন অফ লিকুইড, বইতে দেখো যেটা রয়েছে কঠিন ও তরলের প্রসারণ, সবাই বই পাশাপাশি প্যারালালি বের করে রাখতে পারো, কঠিন ও তরলের প্রসারণ, ঠিক আছে। এবার আগের দিন হচ্ছে গিয়ে থার্মোমিটার বানানো শিখেছিলাম, আর থার্মোমিটারের স্কেল গুলো কিভাবে রিডিং নেয়, পার্ট নেয়, সেগুলো দেখেছিলাম। আজকে আমরা এই যে এক্সপ্যানশনের জন্যই আমরা রিডিং গুলো নিতে পারি, আর তার ফলে কিছু কিছু কোয়ান্টিটিতে পরিবর্তন আসে, আর সেই কোয়ান্টিটি গুলো অনেক টাইপের হয়, আর সেই যে কোয়ান্টিটি গুলো কি 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 হয় সেগুলো ক্যালোরিমিটারে জানবো, যে কি কি কোয়ান্টিটি থাকলে থার্মোমিটার বানানো পসিবল হয়। আজকের যেটা শিখবো সেটা হচ্ছে কি থার্মাল এক্সপ্যানশন কতটা এক্সপ্যান্ড করবে সেই জিনিসটা, কোনো একটা লিকুইড হোক বা কোনো একটা সলিড হোক, সলিড বা লিকুইড কতটা এক্সপ্যান্ড করবে সেটা আমরা জানবো এই চ্যাপ্টারে থার্মাল এক্সপ্যানশনে, ঠিক আছে। চলো এবার দেখো, থার্মাল এক্সপ্যানশনে সবার ফার্স্ট যে পার্টটা থেকে স্টার্ট হবে সেটা হচ্ছে কি একটা সারফেস, আমরা জানি যে কখন হয়, হিট দিলে ওটা নিজের যে অবস্থা থাকে সেই অবস্থা থেকে পরিবর্তন করে, কেন করে, সবার ফার্স্ট হচ্ছে কি কেন ওরা এক্সপ্যান্ড করে, হোয়াই এক্সপ্যানশন। এখানে যে কোনো পদার্থের ক্ষেত্রে দুটো মলিকিউল থাকে, আর স্থিতিস্থাপকতা চ্যাপ্টারে আমরা দেখেছিলাম যে দুটো মলিকিউলের মধ্যে একটা স্প্রিং টাইপের কিছু থাকে, আর এই স্প্রিংটা এক্সপ্যান্ড করতে পারে নিজের ইচ্ছে মতন এদিক বরাবর বা এদিক বরাবর। এবার এবার তুমি মনে করো এখানে যে দুটো পার্টিকেল রয়েছে, দুটো পার্টিকেল অ্যাজ এ অ্যাটমিক পার্টিকেল, যে কোনো জিনিস নিতে পারো, যদি কপার ধাতু হিসেবে কপার নাও তাহলে দুটো কপারের পার্টিকেল থাকবে, তুমি যদি সেখানে যদি গোল্ড নাও তাহলে দুটো এর পার্টিকেল থাকবে, ঠিক আছে, গোল্ডের পার্টিকেল থাকবে। তেমন ভাবে তুমি যেই পার্টিকেল নেবে সেখানে এই দুটো পার্টিকেল থাকবে। এবার যখন তুমি এর মধ্যে হিট দিলে, যখন তুমি এর মধ্যে বাইরে থেকে হিট বা তাপমাত্রা দেবে, তাপ দিলে, যখন তুমি এর উপরে বাইরে থেকে অ্যাপ্লাই করবে হিট, আর হিট অ্যাপ্লাই করলে এই যে পার্টিকেলগুলো থাকে এই পার্টিকেলগুলোর মধ্যে একটা কম্পন শক্তি বা ভাইব্রেশনাল এনার্জি ক্রিয়েট হয়, একটা কম্পন শক্তি বা ভাইব্রেশনাল এনার্জি ক্রিয়েট হয়, কম্পন শক্তি বা ভাইব্রেশনাল এনার্জি। আর এই কম্পন শক্তি বা ভাইব্রেশন এনার্জির জন্য এই পার্টিকেলগুলো নিজের পজিশনে না থেকে আগে পিছে করতে চায়, নিজের পজিশনে না থেকে এরা আগে পিছে করতে চায়। এবার যেহেতু স্প্রিং দিয়ে বাঁধা, তো একটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে সবসময় কি করবে, ধাক্কা মারার চেষ্টা করবে। মনে করো তুমি এখানে ডিসিশন নিয়েছো যে আজকে তুমি নাচবে, ঠিক আছে। এবার তোমার ব্যাকগ্রাউন্ডে যে ফার্স্টে কোনো কিছু গান চলছে না, কিছু চলছে না, তুমি নাচলে কিরকম করে নাচতে পারো, এরকম এরকম ভাবে মনে করো এরকম এরকম করছো। এবার তোমার কিছুটা টাইম পরে মনে হচ্ছে না আমি এভাবে নাচবো না, একটু নড়ে চড়ে নাচবো, পাশে একটা অন্য কোনো গান চলছে, তাহলে তুমি তখন কিভাবে নাচবে, এভাবে এভাবে একটু একটু স্টেপ নেবে, এদিক এদিক করবে। এবার যদি সেই জিনিসটা অনেকটা বেশি হয়ে যায় তাহলে তখন কিভাবে করবে, তাহলে এদিক থেকে এদিকে একবার যাবে, আবার ওদিক থেকে এদিকে যাবে, আর আরো যদি এক্সাইটেড হয়ে যায় তাহলে এদিক থেকে ওই ঘরের রুমে ধাক্কা মারবে, আরো বেশি ধাক্কা মারবে। তো এটা ডিপেন্ড করে কার উপরে, যে তুমি কেমন টাইপের এখানে গান হচ্ছে সেই গানটার উপর ডিপেন্ড করছে যে তুমি তেমন ভাবে মলিকিউলের ক্ষেত্রে এই গানটা হলো গিয়ে কতটা আমরা বাইরে থেকে হিটিং এনার্জি দিলাম, যত বেশি হিটিং এনার্জি দেবো তত পার্টিকেল কি করবে, এত জোরে মোশন করবে। দেখো শুরুতে আমাদের অল্প জায়গা দরকার ছিল, তো আমি যদি অল্প জায়গার মধ্যে একটা স্টেপ নিই, এখানে এখানে যদি একটা স্টেপ নিই, ওঠো ওঠো ওঠো, চলে আসো, ওঠো ওঠো, ওঠো ওঠো ওঠো, উঠে, এবার ও, তুমি চুপচাপ দাঁড়াও এখানে, এখানে ও মনে করো একটা পার্টিকেল, তোমার কিছু করতে হবে না, তুমি চুপচাপ দাঁড়াও। এখানে ও মনে করো একটা পার্টিকেল, আমি বাইরে থেকে আরেকটা পার্টিকেল। এবার আস্তে আস্তে আমি যদি এখানে নিজে ভাইব্রেট করার চেষ্টা করি, তাহলে আমি যদি অল্প অল্প ইয়ে করি তাহলে ওর সাথে টাচ হচ্ছে না, কিন্তু আমি যদি নাচ করার জন্য এদিকে একটা স্টেপ নিই আর এদিকে যদি একটা স্টেপ নিই, এবার ও বাধ্য হয়ে কি হলো, ওদিকে চলে গেল না, ও ওই জায়গা থেকে এখানে ছিল, ওই জায়গাটায় সরে গেল। মলিকিউলটা আগে কতটা ছিল, এতটা, ও হচ্ছে লাস্ট মলিকিউল, ঠিক আছে। এবার ওর পরের মলিকিউলটা আরো কোন দিকে চাপবে, ওদিক বরাবর চেপে গেল, তাই না, ওদিক বরাবর চেপে গেল, তাহলে কি হলো, এক্সপ্যান্ড হলো। মলিকিউল যদি নিজের পজিশন থেকে যদি সরে যায়, সরে গিয়ে যদি পার্টিকেল নিজের পজিশন চেঞ্জ করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ভাইব্রেশনাল এনার্জির জন্য করছে। আর এটার ফলে কি হলো, এক্সপ্যান্ড হলো, যে কোনো পার্টিকেল কি করে, তার ফলে এক্সপ্যানশন করে, এক্সপ্যানশন করে। এবার এক্সপ্যানশনের জন্য যে নর্মালি এইসব নিয়ে এখন বেশি আলোচনা করছি না, তোমরা মলিকিউলার লেভেলে এইসব জিনিস হয়তো দেখেছো, যারা কেমিস্ট্রি একটু ভালোভাবে পড়েছো হয়তো এইসব জিনিসপত্র খেয়াল করেছো, যে একটা গ্রাফ থাকে, এটা হচ্ছে ইউ এর সাথে আর এর গ্রাফ। কেন কেন কোন কোন দেখবে, দু ধরনের মলিকিউল হয়, একটা হচ্ছে স্টেবল, এই আচ্ছা যখন হিট দেওয়া হচ্ছিল না তখন মলিকিউলটা বেশি স্টেবল, নাকি যখন হিট দেওয়া হলো তখন বেশি স্টেবল, দেওয়া ছিল না তখন বেশি স্টেবল, তখন পার্টিকেল নিজের জায়গায় ছিল, যেই মাত্র তুমি এনার্জি দিলে ও কিন্তু আনস্টেবল হয়ে গেল, পাগলামি করা শুরু করলো। এবার এখানে দেখবে একটা গ্রাফ আঁকা থাকে বইয়ের মধ্যে, বা তোমরা হয়তো এই জিনিসটা কতটা অ্যানালিসিস করেছো জানি না, এরকম টাইপের একটা গ্রাফ আঁকা থাকে।
তাই না? এতটা দূর যায় না, এটা তো এই গ্রাফটার ক্ষেত্রে একদিক বরাবর থাকে পোটেনশিয়াল এনার্জি আর আরেক দিক বরাবর থাকে আর, আরেক দিক বরাবর থাকে আর, আর হচ্ছে গিয়ে ডিস্টেন্স, একদিক বরাবর থাকে পোটেনশিয়াল এনার্জি, আরেক দিক বরাবর থাকে আর। এবার এখানে একটা পয়েন্ট রয়েছে, দেখো এই পয়েন্টটা, এই পয়েন্টটাতে আর এর মান, আর এর মান আর নট আমি কনসিডার করলাম, আর ইকুয়ালস টু আর নট। বাট এখানে দেখো ইউ এর মান সব থেকে কম, তাই না? নেগেটিভ অ্যাক্সিস বরাবর তো, নেগেটিভ অ্যাক্সিস বরাবর না, নেগেটিভ অ্যাক্সিস বরাবর মানে কি, এখানে সব থেকে কম মান, এখানে সব থেকে কম মান, এখানে মান ওই ও, এখানে সব থেকে মান কত হবে, কম। তাহলে এখানে নেগেটিভ অফ ইউ, নেগেটিভ অফ ইউ, তাহলে ইউ এর মান এই পয়েন্ট থেকে যত আমরা নিচের দিকে বরাবর যাচ্ছি এই পয়েন্টে সব থেকে নেগেটিভ মান, যেখানে সব থেকে বেশি নেগেটিভ মান থাকে সেখানে সব থেকে বেশি স্টেবল। বলো, যেখানে সব থেকে নেগেটিভ মান থাকে সব থেকে বেশি স্টেবল, তার মানে এই পয়েন্টটাতে সব থেকে বেশি স্টেবল। এবার যদি তুমি এনার্জি বাড়াও বা কমানোর কথা ছেড়ে দাও, মলিকিউলের মধ্যে ডিস্টেন্স কমাতেও চাও বা দূরেও সরাতে চাও, এদিক বরাবরও যদি তুমি নিয়ে যেতে চাও বা এদিক বরাবরও তুমি নিয়ে যেতে চাও, দেখো এনার্জির মান, এই যে ইউ পোটেনশিয়াল এনার্জির মান ধীরে ধীরে কোনো না কোনো ভাবে বাড়ছে। তার মানে বাড়ছে ইন দ্য সেন্স নেগেটিভ এনার্জি কমছে। এবার অ্যাজ এ এই নেগেটিভ এনার্জিটা সব থেকে ম্যাক্সিমাম মানে কি, এই পয়েন্টে পার্টিকেল সব থেকে বেশি স্টেবল। এর থেকে যদি তুমি এনার্জি দাও কোনো বস্তুকে, তুমি পটেনশিয়াল এনার্জি দিতে পারো না। ভালোভাবে মাথায় রাখো, তুমি যে কোনো জিনিসকে হিট এনার্জি দিতে পারো। হিট এনার্জি মানে তুমি কি এনার্জি দিচ্ছ, কাইনেটিক এনার্জি। আগের দিন বলেছিলাম না টেম্পারেচার হিট এসব নিয়ে যখন বলছিলাম, হিট ইজ এ কাইনেটিক এনার্জি। তুমি যখনই একে কাইনেটিক এনার্জি দেবে একটা এনার্জি কনজারভেশন ল মেনে, ও কি করবে, এদিকে পোটেনশিয়াল এনার্জিটাকে ধীরে ধীরে ইউ এর দিকে এনার্জি পাচ্ছে, এনার্জি পাচ্ছে, ও এদিক বরাবর বাড়া স্টার্ট করবে, এদিক বরাবর বাড়া স্টার্ট করবে, এদিক বরাবর বাড়তে স্টার্ট করবে। এবার এই মলিকিউলটার তত ডিস্টেন্স হয় বাড়তে পারে নয় কমতে পারে, বাট এই অবস্থায় সব থেকে মিনিমাম নেগেটিভ পোটেনশিয়াল এনার্জি রয়েছে, মানে ওকে সব থেকে ব্রেক করা এই কন্ডিশনে সব থেকে বেশি টাফ হয়। এরপরে এর লেখচিত্রের প্রকৃতি কেন এরকম হয় এইসব জিনিসপত্র তো আলোচনা করাই যায়, সেগুলো আলাদা বিষয়। একটা কোশ্চেনও দেওয়া ছিল, এই কোশ্চেনটা কখনো খেয়াল করেছে কিনা জানি না, ইউ ইকুয়ালস টু এ বাই আর কি পাওয়ার 6 প্লাস বি বাই আর কি পাওয়ার 12, এই সমীকরণে, এই সমীকরণে কোন পয়েন্টটা স্টেবল হবে। তখন তোমরা সেখানে এটা একবার ডেরিভেটিভ করতে, ডেরিভেটিভ করার পরে ইউ এর, ইউ থেকে এফ চলে আসতো, এফ সমান সমান কি করতে, এফ ইকুয়ালস টু ডি ইউ ডিআর। আর বলতে যেহেতু এখানে সব থেকে বেশি স্টেবল পয়েন্ট বলছেন, তার মানে এখানে কেউ মারামারি করছে না, আর মারামারি না করা মানে ফোর্সের মান জিরো, এদিক থেকেও যে কজন মারছে ওদিক থেকেও সে কজনই মারছে। ঝামেলা কখন হবে না, যখন ফোর্সের মান জিরো হবে, তার মানে সেখানে সব থেকে বেশি স্টেবিলিটি চলছে। ঠিক আছে, তাহলে একটা কম্পন শক্তি তার জন্য এক্সপ্যান্ড করে, এক্সপেনশন করে কেন বুঝতে পারলে, প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে এই কারণের জন্য এক্সপেনশন করে। একটা মলিকিউল যদি তার এনার্জি, নর্মাল যা এনার্জি রয়েছে তার থেকে যদি তুমি বেশি এনার্জি দিয়ে দাও, ওই পার্টিকেলটা ওই জায়গায় না থেকে ভাইব্রেট করার চেষ্টা করে, আর ভাইব্রেটের ফলে এখানে এই ইকুয়েশন অনুসারে চলে এইসব জিনিসপত্র কাজ বাজ করে। আমাদের এই দিকে আজকের ফোকাসের কাজ না, ওটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জির জিনিস ওগুলো, কিন্তু কেন করে আমাদের জানা দরকার ছিল, জানলাম। আরো বেশি যদি ইনডেপথে যেতে চাও তাহলে তোমার মলিকিউলার লেভেলে যেতে হবে। ঠিক আছে, সেগুলো কেমিস্ট্রি পার্ট, যে কেন মলিকিউলসে কি করে। এবার আমরা যেটার দিকে ফোকাস করব সেটা হচ্ছে গিয়ে হিটের ফলে একটা মলিকিউলের যে এক্সপেনশন হলো, এই এক্সপেনশন গুলো কি কিভাবে হলো। বেসিক কিছু কোশ্চেন জিজ্ঞাসা করবো, নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ফার্স্ট কোশ্চেন, আমি মনে করো এখানে দুটো বস্তু আঁকলাম, একটা হচ্ছে গিয়ে এখানে একটা গোলক আর একটা গোলক। ডিফারেন্স হচ্ছে গিয়ে এই যে সেকেন্ড যে গোলকটা রয়েছে এই গোলকটার ক্ষেত্রে, সেকেন্ড যে গোলকটা রয়েছে এই গোলকটার ক্ষেত্রে এই পার্টটা পুরোপুরি ভর্তি, আর ফার্স্ট এডটার ক্ষেত্রে ফাঁপা। তার মানে ফার্স্ট এডটা হলো আমাদের একটা হলোস্ফিয়ার বা ফাঁপা, আর সেকেন্ড এডটা কি সলিড স্ফিয়ার বা নিরেট। ঠিক আছে, দুটো স্ফিয়ার নিয়েছি। এবার আমি বললাম ফার্স্ট এডটার ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম, ফার্স্ট এডটার ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এক্সেস দিলাম, এটার ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এক্সেস দিলাম। বলো তো কোনটার ক্ষেত্রে বেশি এক্সপেনশন হবে আর কোনটার ক্ষেত্রে কম এক্সপেনশন হবে। ওকে, কনসেপ্ট 1। ঠিক আছে, তো একটা পার্টিকেল এখানে কি হলো, 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার বরাবর ও আসলো, আসার পর খুলে দাও, খোলো খোলো খোলো, টান দাও। এত লেট কেন, এরকম যদি টাইম এরকম লেট হয় তাহলে কিন্তু আমি এরকম ভাবে আটকে রেখে দেবো। আমি কিন্তু আজকে বলে দিলাম ক্লিয়ার, ডেটটা মানে ডেটটা, 1 মিনিটও যেন লেট না হয়। চলে আসো ভেতরে, আমার কিছু জানার দরকার নেই।
20°C আর দুটো হচ্ছে আরেকটা হচ্ছে সলিড, এই দুটোর মধ্যে কোনটার ক্ষেত্রে 20°C টেম্পারেচারে কোনটা বেশি এক্সপ্যান্ড করবে যদি বলে, তাহলে ওরা কি বললো? না, সলিড, তাই তো? না, দুটোতে সেম এক্সপ্যানশন করবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে, পয়েন্ট হলো এটা, একটু ব্যাগগুলো তুলে নাও, এদিকে নিয়ে আসো ব্যাগটা। দেড়টা মানে 1:30ও না, 1:30টার সময় ঢুকবে। 20°C টেম্পারেচার রয়েছে, এটাতেও 20°C টেম্পারেচার রয়েছে, দুটোতে আসতে দুটোতে টেম্পারেচারের ডিফারেন্স তো সেম। আমার কথা শোনো, বাড়িতে বাড়িতে যখন দুটো বস্তুকে রাখছো, দুটো বস্তু যদি টেম্পারেচার মাপলে এখানে থার্মোমিটার লাগালে, থার্মোমিটার লাগিয়ে দেখলে রিডিং কত দিচ্ছে? 20°। এটাতে থার্মোমিটার লাগালে, লাগিয়ে দেখলে রিডিং কত দিচ্ছে? 20°। দুটোরই যদি টেম্পারেচার 20°C থাকে, দুটোরই যদি টেম্পারেচার 20°C থাকে, তাহলে দুটোর এক্সপেনশন সেম হবে। তাহলে কনসেপ্ট নাম্বার 1, যদি দুটো বস্তু আইডেন্টিক্যাল হয় বাট একটা হলো আর একটা সলিড হয়, তাহলে হলো আর সলিড যদি দুটো আলাদা আলাদা বস্তু থাকুক বা আলাদা সাইজেরও বডি থাকতে পারে। আরো কনসেপ্ট ইয়ে করছি, শোনো। মনে করো এরকম একটা কেউ রয়েছে, এটা এরকম, এর ভেতরে এরকম, এই যে এদিক থেকে একটা অন্য কোনো লিখিয়ে ভরে দাও, এরকম কিছু রয়েছে। এবার এটা কি সাইজে ছোট, তোমাকে বললো এটার ক্ষেত্রে তুমি থার্মোমিটার লাগাও, লাগিয়ে তাও কত ডিগ্রি রিডিং পেলে? 20°C রিডিং পেলে। এর মানে এই তিনটের ক্ষেত্রে এক্সপেনশন সেম হবে, সেম টেম্পারেচার সেম এক্সপেনশন। ক্লিয়ার? ফার্স্ট কোশ্চেন লেখো, ফার্স্ট পয়েন্ট লেখো। যদি মুখে বলবে আর করবে, বলো বস্তুগুলির যদি বস্তুগুলির টেম্পারেচার সেম থাকে, টেম্পারেচার সেম থাকে, তবে যদি বস্তুগুলির টেম্পারেচার সেম থাকে তবে এক্সপেনশন সেম। বলো বলো, যদি বস্তু দুটির, বলো যদি বস্তু দুটি, এই তোমাদের আওয়াজ নেই, জোরে চিল্লাও, যদি বস্তু দুটি, তাহলে এক্সপেনশন সেম হবে। ঠিক আছে, স্টার মেরে রাখো, যদি দুটো বস্তু টেম্পারেচার সেম থাকে তাহলে কিন্তু এক্সপেনশনও সেম হবে। ঠিক আছে, ফটাফট লিখে নাও। দুটো বস্তুর টেম্পারেচার, এটা 20, এটা 20, এটা 20, সবকটা 20°C, তার মানে ওদের সবকটার এক্সপেনশন সেম হবে। চলো পরে, কনসেপ্ট নাম্বার 2। এবার এটা বলবে, এদিকে এদিকে একটা কাজ করো, এটা একটা চোঙ, আর এই চোঙটা আরেকটা কপি। এটা এই ফার্স্টের চোঙটা আর সেকেন্ডের চোঙটার মধ্যে ডিফারেন্স হলো, ফার্স্টের চোঙটার তুলনায় সেকেন্ডের চোঙটা হচ্ছে কি সলিড। তো ফার্স্টের চোঙটা কি? ফাঁপা, হলো। ফার্স্টের চোঙটা হচ্ছে হলো, সেকেন্ডেরটা সলিড। বলো, এটার ক্ষেত্রে আমি 200 ক্যালোরি টেম্পারেচার দিলাম, এটা সরি এনার্জি দিলাম, এটার ক্ষেত্রে আমি 200 ক্যালোরি এনার্জি দিলাম। কোনটার এক্সপেনশন বেশি হবে, কোনটা এক্সপেনশন কম হবে, নাকি সেম হবে? দুটোতেই 200 ক্যালোরি দিয়েছে, কি হবে? সেম হবে না কম হবে না বেশি হবে? এটাতে এটাতে এক্সপেনশন 200 ক্যালোরি এটার জন্য বেশি হবে। আগের বার ছিল হলো টেম্পারেচার, সবকটার টেম্পারেচার 20°, 20°, 20° ছিল, তাই তাদের জন্য এক্সপেনশন সবার জন্য সেম সেম আসছিল। এবার দিয়েছি ক্যালোরি। এবার তুমি মনে করো ভাত খেলে, বাড়িতে বাড়িতে ভাত খেলে তোমার বডিতে ক্যালোরি প্রবেশ করে নাকি হিট প্রবেশ করে? ক্যালোরি বলে না যে এত ক্যালোরি ইয়ে করেছে, সরি হিটও তো, হিটই ক্যালোরি।
নাকি টেম্পারেচার প্রবেশ করে? বলবে তো না যে গরম বেশি খেয়ে নিলাম, এরকম তো না। কি করি? ক্যালোরি প্রবেশ করাচ্ছি। এবার আমি যদি এটার ক্ষেত্রে, দুটোর ক্ষেত্রে যদি ক্যালোরি প্রবেশ করাই, হলোতে আর সলিডে, অবভিয়াসলি এই দুটোর মধ্যে এই যে ফার্স্টে যে পার্টটা রয়েছে, এই পার্টে যে পার্টিকেল গুলো রয়েছে, সে পার্টিকেল গুলো কোথায় এক্সিস্ট করছে? শুধু এই পয়েন্টগুলোতে, তাই না? বা এগুলোতে। আর এটাতে পার্টিকেল গুলো কোথায় এক্সিস্ট করছে? এখানে তো করছেই, যেমন এখানেও করছিল, এটাও পার্টিকেল এখানে এক্সিস্ট করবে। এখানে কি এক্সিস্ট করবে মাঝখানে? ইয়েস। আরে মাঝখানেও তো পার্টিকেল এক্সিস্ট করবে, তাই তো? এবার যদি দুটো পার্টিকেলের ক্ষেত্রে আমি যদি দেখি দুটো সলিড আর হলোর মধ্যে এটাতে নাম্বার অফ পার্টিকেল বেশি, আমি ফার্স্টেরটায় কনসিডার করলাম এরকম যে এইটার মধ্যে যে নাম্বার অফ পার্টিকেল রয়েছে, সেই নাম্বার অফ পার্টিকেল রয়েছে 100টা পার্টিকেল কনসিডার করলাম। অবভিয়াসলি এটাতে তার বেশি পার্টিকেল থাকবে, আমি মনে করো এটাতে 400টা পার্টিকেল রয়েছে, অবভিয়াসলি বেশি পার্টিকেল থাকবে। এবার এখানে একটা সিঙ্গেল পার্টিকেল কতটা করে, একটা সিঙ্গেল পার্টিকেল, একটা পার্টিকেল কত ক্যালোরি পাবে? 2 ক্যালোরি করে পাবে না? এখানে একটা পার্টিকেল কত ক্যালোরি পাবে বলো? হাফ ক্যাল, 0.5 ক্যালোরি। এবার এবার যদি এই পার্টিকেলটা কম ক্যালোরি পায়, তার মানে ও নিজে সিঙ্গেল যে হিট নিতে পারবে ওটাও কম পাবে। তো হিট আর ক্যালোরি, সরি, টেম্পারেচার আর হিট, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা ক্লিয়ার রাখতে হবে। টেম্পারেচার হলো এমন একটা কোয়ান্টিটি, যে কোয়ান্টিটিটা তোমার এখানে আমরা মেজারমেন্টের জন্য ইউজ করেছি। আমি যদি এখানে গরম করি, তাহলে কেউ হিট তাড়াতাড়ি, কেউ ক্যালোরি বেশি তাড়াতাড়ি নিতে পারে, কেউ ক্যালোরি কম তাড়াতাড়ি নিতে পারে। এটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। যেমন আমরা এখানে দুটো পার্ট নিয়েছি, দুটোতেই 200 ক্যালোরি করে দিয়েছি। এখানে আমাদের প্রশ্ন হলো ক্যালোরি এক একটা সিঙ্গেল পার্টিকেল নেবে, আর টেম্পারেচার পুরো বডিটারটা মাপা হয়। টেম্পারেচার কার মাপবো? পুরো বডিটার। তার মানে ক্যালোরি এখানে একটা পার্টিকেল কতটা ক্যালোরি করে পাচ্ছে? 0.5 ক্যালোরি। এখানে একটা পার্টিকেল কত ক্যালোরি করে পাচ্ছে? 2 ক্যালোরি, তাই না? তার মানে এখানে যে 2 ক্যালোরি যে এটা পেলো, এটা দিয়ে ও বেশি একটা পার্টিকেলকে টেম্পারেচার রাইজ বেশি করতে পারবে। একটা পার্টিকেল যখনই 2 ক্যালোরি নিজে পেয়ে গেল, ও এবার চাইলে নিজে বেশি টেম্পারেচার রাইজ করাতে পারবে। এটার ক্ষেত্রে সেটা পসিবল না। এটার ক্ষেত্রে কেন? কম ক্যালোরি পেয়েছে। আর এটার জন্য একটা ভালো ফর্মুলা হয়, যেটা আমি পরে পড়াবো। এটা তোমরা এমনি সবাই ছোটবেলা থেকে শুনে আসছো, কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। নাম শুনেছো? কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা টি। খেয়াল করে দেখো, এখানে যদি যার কিউ এর সাথে এই যে ডেল্টা টি এর সম্পর্ক কি প্রপোর্শনাল না? তার মানে যত বেশি একটা সিঙ্গেল পার্টিকেল লেভেলে যেতে হবে, একটা সিঙ্গেল পার্টিকেল যত বেশি তাপ পাবে, যেমন এখানে সিঙ্গেল পার্টিকেল 0.5 পাচ্ছে, আর এখানে 2 ক্যালোরি পাচ্ছে, যে যত বেশি তাপ পাবে সে তত বেশি টেম্পারেচার পাবে। কেননা এখানে কনসিডার দ্যাট যে মাসের মান কনস্ট্যান্ট যদি না রাখো তাহলে তো হবে না। আর সেম যদি পার্টিকেলের স্পেসিফিক হিট না থাকে। স্পেসিফিক হিট কি পরে জানবো, আপাতত এটুকু জানো যে একটা পার্টিকেল যদি ক্যালোরি এরকম ভাবে দুটোতে ডিস্ট্রিবিউট করা হয়, টেম্পারেচার পুরো বডিটারটা মাপা হয়। তাই জন্য দুটোর যদি আলাদা আলাদা টেম্পারেচারও থাকে, তাহলে এক্সপ্যানশন কি হবে দুজনের ক্ষেত্রে? উম 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 আলাদা হবে। সেম যদি টেম্পারেচার থাকে, এক্সপ্যানশন সেম। কিন্তু এটার ক্ষেত্রে সেম হিট রয়েছে, এর মানে সেম এক্সপ্যানশন হবে এরকম বলতে পারবো না। তাহলে এটার ক্ষেত্রে কনসেপ্ট নাম্বার 2 একদম ধরে নাও এটাও ভালোভাবে। এমা, ভুল করে ফেললাম। হ্যাঁ বাবা, চলছে। চলো, যদি দুটি বস্তুর তাপ সেম থাকে এবং সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, সেম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়, তবে যার পার্টিকেল বেশি মানে তার ভরও বেশি। যার ভর বেশি, নিরেট আর ফাঁপার মধ্যে কার ভর বেশি? নিরেটের। তার তাপ বেশি, তার টেম্পারেচার বেশি, সরি, তার টেম্পারেচার বেশি মানে এক্সপ্যানশন বেশি। দুটো আলাদা আলাদা যদি পার্টিকেল থাকে,
তাহলে কিন্তু আলাদা আলাদা হবে। মনে করো তুমি যদি বলো লোহার যতটা হিট ক্যাপাসিটি, সেই হিসেবে হয়তো জলের ততটা হিট ক্যাপাসিটি না হতে পারে, ওটা তো আলাদা গল্প। কিন্তু দুটো জিনিস যদি পুরোপুরি সেম হয়, তাহলে যেই পার্টিকেলটা বেশি বেশি, যেটার ক্ষেত্রে দুটো যদি সেম হয়, যেই পার্টিকেলটার সিঙ্গেল পার্টিকেল বেশি হিট পাবে, সে তত বেশি টেম্পারেচারাইজড হবে, তত বেশি এক্সপ্যান্ড করবে। যেমন এখানে সলিড আর হলো দিয়েছে, এটার ক্ষেত্রে 200 ক্যালোরি করে এটা পেয়েছে, এটাও 200 ক্যালোরি পেয়েছে, কিন্তু এটাই নাম্বার অফ পার্টিকেল কম, এখানে নাম্বার অফ পার্টিকেল বেশি। যেহেতু নাম্বার অফ পার্টিকেল বেশি, তার মানে এর এক্সপ্যানশন কম হবে। কারণ এক একটা বাচ্চা বাচ্চা পার্টিকেল গুলো যারা ছিল, তারা অতটা ভালো হারে এক্সপ্যান্ড করতে পারবে না, কেন কম টেম্পারেচার পেয়েছে। এবার তুমি যদি নর্মালি, এইটা বোঝা খুবই ইজি ব্যাপার। এবার আমাকে যদি বলো যে স্যার আমি বাইরে একটা বস্তুকে রাখলাম, একটা বাইরে বস্তুকে রাখলাম, একটা হচ্ছে হলো বস্তু, আর একটা হচ্ছে গিয়ে সলিড বস্তু। এবার আমি তার মধ্যে কোনটা বেশি তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে? আমরা বাইরে দুটো বস্তুকে রাখলাম, একটা হলো বস্তু আর একটা সলিড বস্তু, এর মধ্যে কোনটা বেশি তাড়াতাড়ি এক্সপ্যান্ড করবে? সহজ ব্যাপার, বাইরে থেকে যখন সূর্য আমাদের, আমরা বলি সূর্য আমাদের উষ্ণতা দেয়, আমরা বলি সূর্য আমাদের তাপ দেয়, তাই না? সূর্য আমাদের তাপ দিল, তাহলে সবাইকে সেম হারে তাপ দিচ্ছে, তাহলে এটাকেও যতটা হারে তাপ দেবে, এটাকেও ততটা হারে তাপ দেবে। কোনটা বেশি এক্সপ্যান্ড হবে? হলোটা। কেননা ও যতটা ওকেও দিচ্ছে ততটা, সূর্য হচ্ছে সার্বজনীন, সবাইকে ঠিকঠাক সেম 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 অ্যামাউন্টে ভাগ ভাগ করে করে দিচ্ছে। এবার ও, কম। ঠিক আছে, চলো। তো ওখানে সূর্য এই সবাইকে 200 ক্যালোরি 200 ক্যালোরি 200 ক্যালোরি করে দেবে। এবার যেটা ফাঁপা থাকবে, সেটা কম্পারেটিভলি সিঙ্গেল পার্টিকেলে বেশি এনার্জি নিজের মধ্যে রাখছে, বেশি টেম্পারেচারও হয়ে যাচ্ছে, যার ফলে, কেন মাসের মান তো একটা সিঙ্গেল পার্টিকেলের কনস্ট্যান্ট, তাই জন্য এই যে আমি কি বললাম, আমাদের এগুলো সবকটা সিঙ্গেল পার্টিকেল লেভেলে ভাবতে হবে। আমি যদি পুরো জিনিসটা নিয়ে ভাবি তাহলে কিন্তু হবে না, সিঙ্গেল পার্টিকেল লেভেলে ভাবতে হবে। যেমন তুমি হচ্ছে কিউ ইকুয়ালস টু এম এস ডেল্টা টিতে, এবার যদি বলতে স্যার এম তো ভ্যারিয়েবল, মানে এম এর মান আমরা চাই, আমরা বলছি যে এম এর মান হচ্ছে গিয়ে আমাদের সলিডের জন্য তো স্যার বেশি, তার মানে সলিডের জন্য তাপও বেশি না। এই জন্য আমরা ইকুয়েশন দেখে কোনো কিছু বলতে পারবো না। ভালোভাবে শোনো, ফিজিক্স পড়ছো, ডাইরেক্ট শুধুমাত্র মুখস্থ করলে হবে না, যে এটাতে এটা বাড়লে এটাও বেড়ে গেল, কি বলতে চাইছে বাকি কন্ডিশনগুলো আমাদের দেখতে হবে। হয়তো এটা বলছে না, যেমন এখানে ইকুয়েশনে বলছে এম যদি বাড়ে, তাহলে তোমাকে তাপ বেশি দিতে হবে, নট ও বেশি তাপ জেনারেট করবে, তাই না? তো আমরা যখন পড়াবো সেগুলো নিয়ে দেখবো যে কখন কোনটা হচ্ছে না হচ্ছে। এটাতে একদম সহজ ব্যাপার। বলো যদি সলিড, বলো বলো যদি সলিড আর হলো এর মধ্যে সেম হিট দেওয়া হয়, হিট ক্যালোরিতে যদি সেম হিট দেওয়া হয়, তবে যেটা হলো তার পার্টিকেল কম, সে বেশি এক্সপ্যান্ড করবে। ঠিক ঠিক আছে, চলো পরে। এবার দেখো কনসেপ্ট নাম্বার 3। আমরা এখানে মনে করো দুটো আলাদা আলাদা জিনিস নিচ্ছি। সব ফার্স্ট এটা একটা করে নি, এটা একটা করে নি। এটাতে এই জিনিসগুলোর নাম কি হয়? সমকেন্দ্রিক গোলক, তাই না? একটা কেন্দ্র রয়েছে, দুটো আলাদা আলাদা গোলক রয়েছে। এখানে আরেকটা নিচ্ছি ওরকমই, কিন্তু এটার মধ্যে ডিফারেন্সিয়েটর হলো উম, এটা করে দিই, এরকম। এবার আমি এখানে ফার্স্ট এডটার জন্য বললাম যে এটার ফার্স্ট এডটার, এটা রেডিয়াস এ, এটা রেডিয়াস বি। এটার ক্ষেত্রে এটা রেডিয়াস এ, আর এটার এদের মধ্যবর্তী ডিস্টেন্স আছে এক্স। এই যে দুটো পার্টিকেল, এই দুটো পার্টিকেলের মানে এই দুটো কর্নারের মধ্যে যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স হলো এক্স। কোশ্চেন হলো, এই ফার্স্ট কেসে আগে শুরু করি, তারপরে সেকেন্ড কেসে যাব। ফার্স্ট কেসে এ আর বি এর মধ্যে হিট দেওয়ার পরে, আচ্ছা একটা কনফিউশন না চলে আসে, এটা এদিক ভিতরে থেকে ভর্তি, ঠিক আছে? কোশ্চেন হলো, আমি যদি এটাতে একটা হিট দিলাম, সাম অ্যামাউন্ট অফ হিট দিলাম, এর মধ্যে এ বাড়বে, বি কমবে, এ বাড়বে, বি বাড়বে, এ কমবে, বি বাড়বে, এ বি দুটোই বাড়বে। ভেবে বলবে সবাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর যে যেটা বলছো তার রিজন দিতে হবে। তুমি শুরু করেছো, এ বি দুটো বাড়বে কেন? এ বাড়বে, বি কমবে, তোমার? হুম।
সবকটা পার্টিকেল আরেকটা পার্টিকেলকে দূরে সরাতে চায়। হিটের কনসেপ্ট এটা। তার মানে আমরা শুধুমাত্র একটা জিনিসই মাথায় রাখবো যে দুটো পার্টিকেল সবসময় সরে যায়। আর যদি দুটো পার্টিকেল সরে যায় তার মানে এই পার্টিকেলটা আর এই পার্টিকেল দুটোর মধ্যে ডিস্টেন্স বাড়বে। তার মানে এই পার্টিকেলটাও এদিকে যেতে চাইবে, এই পার্টিকেলটাও এদিকে যেতে চাইবে। আবার এখানকার যদি দুটো পার্টিকেল নিই, এরাও কি চাইবে? দূরে যেতে চাইবে, এও দূরে যেতে চাইবে, এও দূরে যেতে চাইবে। আসলে ব্যাপারটা কি হবে, যার ফলে এই যে জিনিসটা ছিল ওভারঅল এটা নিজে আরো বেশি কম্পারেটিভলি হ্যাঁ এক্সপ্যান্ড করার চেষ্টা করবে। ঠিক আছে, দাঁড়াও। আরে ছেড়ে দাও। তো এই দুটোর মধ্যে বলো যে যাবে না। ঠিক আছে, না না, এবার ঠিক আছে, এবার এদিকে এদিকে, এবার দুটো পয়েন্টের মধ্যে যদি ডিস্টেন্স সবসময় বাড়ে তার মানে এখানে কি হবে, বাড়বে এ বাড়বে বি বাড়বে, এও বাড়বে বিও বাড়বে, দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স বাড়বে। তার মানে এখানে এই এও বেড়ে গেল, এই দুটো পার্টিকেল দেখো এরাও বাড়বে, সবাই বাড়বে। এখানেও তেমন ভাবে দুটো পার্টিকেল বি এর জন্য দুটোই বাড়বে, এও বাড়বে বিও বাড়বে, দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স অলওয়েজ বাড়ে। সেকেন্ডেরটার জন্য বলতো কি হবে, ও বলছে এই স্থির থাকবে এক্স বাড়বে, ঠিক বলছে ও। এটাতেও দুটোই বাড়বে, এটারও রেডিয়াস, এখানে দুটো পার্টিকেল, এই যে দুটো পার্টিকেল, এই দুটো পার্টিকেল কি করবে, দুজন দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, এখানকারও দুটো পার্টিকেল দূরে সরে যাওয়ার চেষ্টা করবে, সিমিলার ভাবে এখানকারও দুটো পার্টিকেল দূরে সরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে এটার ক্ষেত্রেও এও বাড়বে বিও, এও বাড়বে এক্সও বাড়বে, এও বাড়বে এক্স বাড়বে। তো কনসেপ্ট লেখো, এটার ক্ষেত্রে ডায়াগ্রাম উপরে আমি লিখছি যে দুটো কনসেপ্ট হলো হিট দেওয়া হলে দুটো পার্টিকেলের মধ্যে দুটো পার্টিকেল এর মধ্যে ডিস্টেন্স সর্বদা বাড়ে, যেমনই আকার দিক দুটো পার্টিকেলের মধ্যে কি করবে, ডিস্টেন্স বাড়াবে, ডিস্টেন্স বাড়বে। চলো ফটাফট করে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি চেপে ফেলো। থাক বাবা, বেশি বড় করার দরকার নেই, তারপরে আবার নোটসটাই পুরো উড়ে যাবে। সরাবো এটা, হয়ে আছে সবার? তিনটে জিনিস ক্লিয়ার? চলো, এবার একটা বস্তু যখন প্রসারিত হয় তখন ওই বস্তুর প্রসারণ তিনটে দিক বরাবর হয়, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। কিন্তু আমরা যখন বলি ওভাবে তো বলি না, আমরা বলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রসারণের দিক থেকে যে কোনো জিনিসকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য লিখে নাও এটা, এগুলো তো লিখে নিতে পারবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। সেকেন্ড লিখবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। 3 নম্বর লিখবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ফার্স্ট হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। এবার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটাকে নাম ইংলিশে বলা হয় লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। কি বলে? লিনিয়ার এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট। তারপরটা হচ্ছে কি এরিয়াল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট বা সুপারস্পেশাল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট।
তারপর হচ্ছে থার্ড হচ্ছে কি আমাদের আয়তন, আয়তন মানে হচ্ছে ভলিউমেট্রিক এক্সপেনশন কোএফিসিয়েন্ট বা বাল্ক এক্সপেনশন কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তিনটে জিনিস আলফা বিটা গামা, আর বাকি তো জানোই এদের মধ্যে একটা কমন যে জিনিসগুলো একবার রিভাইজ করে নিই, জানি সবকটা কি কি জানি। ফার্স্ট আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক, আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি, ছোটবেলা থেকে পড়ে আসছি। আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি, আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই থ্রি। ঠিক আছে, আচ্ছা এবার তারপরটা দেখি, তারপরটা হচ্ছে কি আর কি হয়, এগুলো সবকটারই ইউনিট সেম হয়। ইউনিট কত কি হয়, ইউনিট হয় ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স আর কেলভিন ইনভার্স। প্রত্যেকটারই ইউনিট সেম হয়, ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স, কেলভিন ইনভার্স। ডাইমেনশন অবভিয়াসলি সেম হবে, ডাইমেনশন অবভিয়াসলি সেম হবে। ডাইমেনশন কত আসবে, টি কি পাওয়ার -1, টি কি পাওয়ার মাইনাস। ঠিক আছে, চলো এটা করে নাও। আলফা বিটা গামা কার উপর নির্ভর করে? হ্যাঁ হ্যাঁ, আলফা বিটা গামা কার উপরে নির্ভর করে? না, আর আর আলফা বিটা গামা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললে? আলফা বিটা বস্তুর প্রকৃতির উপরে, গুড। আলফা বিটা গামা বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, আলফা বিটা গামা বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে, ওপর নির্ভর করে। ইম্পর্টেন্ট, হ্যাঁ, আলাদা আলাদা বস্তুর জন্য এই পয়েন্টটা আলাদা আলাদা আসে, আলফা বিটা গামার মান আলাদা আলাদা বস্তুর জন্য আলাদা আলাদা আসবে। চেঞ্জ করবো এটা, ছোট ছোট পয়েন্ট লিখে না, বাড়িতে নোটস নিজেরা তো নিজেদেরটা করবে। আলফা ইকুয়ালস টু বিটা বাই টু গামা বাই থ্রি, আলফা এটা। চলো এবার আমাদের যে এক্সপেনশন গুলো রয়েছে সেটা তিন টাইপ অফ এক্সপেনশন আমরা জেনারেলি জানি। একটা হচ্ছে দৈর্ঘ্য, এবার আমি এটুকু জানি যে তোমরা এগুলো ছোটবেলা থেকে জানো কি হয় না হয়, বাড়ি থেকে একবার দেখলেও মনে পড়ে যাবে। এই জন্য যেই পার্টগুলো বেকার দুবার তিনবার করে, একবার লিনিয়ারটা প্রমাণ করলাম, আরেকবার এরিয়ারটা, আরেকবার ভলিউমেরটা দরকার নেই, একটা করছি বাকিগুলো নিজেরাই পারবে। একটা হচ্ছে গিয়ে লিনিয়ার, একটা হচ্ছে গিয়ে সারফেসের ব্যাপার আসবে, আর এটা হচ্ছে ভলিউমের ব্যাপার আসবে, তাই না? ঠিক আছে, তিনটে জিনিস। এবার ফার্স্ট আমি যদি বলি এটার লেন্থ হলো এল, এটার লেন্থ হলো এল। এবার এটাকে হিট আপ করার পর এটার লেন্থ কি হবে, শুধুমাত্র লেন্থেই বাড়ে, তাই না? তাই জন্যই তো এটার নাম কি দিয়েছি আমরা, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, সামথিং লেন্থ বাড়লো। এটার ক্ষেত্রে কি হয়, ক্ষেত্রফল বেড়ে যায়, আর এই জন্য এটার নাম কি দিয়েছে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। আর পরেরটাই কি হয়, পুরো আয়তন বেড়ে যায়, তাই জন্য এটার নাম হচ্ছে কি আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এবার আমাদের এই তিনটে জিনিসকে ভালোভাবে বুঝতে হবে, আর ওগুলো থেকে আমরা কি কি পাঠ করব দেখো। সবার ফার্স্ট আমি এই যে পদার্থটা রয়েছে এটা একটা সামথিং পদার্থ, যা নিতে পারো, লোহার হতে পারে, সবকটা মনে করো লোহার। এখানে এটা হচ্ছে লোহার দণ্ড, এটা হচ্ছে লোহার পাত, আর এটা হচ্ছে লোহার একটা কিউব, প্লাস্টেরটা। ঠিক আছে, ফার্স্টেরটা বল। এটার ক্ষেত্রে আমি যদি বলি যে একটা লেন্থ, এটা শুরুতে যা ছিল তার থেকে পরের বার লেন্থ কি হয়েছে, ইনক্রিজ হয়েছে না, এলএফ হয়ে গেছে। আমি যদি বলি কতটা চেঞ্জ ইন লেন্থ হয়েছে, তাহলে কত, ডেল্টা এল মানে হচ্ছে এলএফ মাইনাস এলআই। এটার জন্য এরিয়া শুরুতে যা ছিল তারপরে ফাইনালি তার থেকে কিছুটা বেড়েছে। এটার ক্ষেত্রে শুরুতে যা ভলিউম ছিল পরে ফাইনালি ভলিউম কিছুটা বেড়েছে। এবার নিশ্চয়ই যদি ভলিউম বাড়ে, এরিয়া বাড়ে, তাহলে দৈর্ঘ্য প্রস্থ, এরিয়ার সময় দৈর্ঘ্য প্রস্থতেও বাড়বে। আমি এবার এখানে যদি বলি যে দৈর্ঘ্য হলো এটার এআই, আর এটা যদি আমি বলে দিই বিআই, তাহলে তুমি সিমিলার ভাবে বলবে স্যার এটা এএফ এটা বিএফ, তাই না? এটা আসবে এএফ আর এটা হলো বিএফ। এটার ক্ষেত্রে তুমি তেমন ভাবে বলেছো, এটার ক্ষেত্রে তিনটে আসবে, এআই বিআই আর সিআই, এআই বিআই সিআই। এটার ক্ষেত্রেও তেমন ভাবে তাই বলবে। এটার ক্ষেত্রে আসবে, এটার ক্ষেত্রে আসবে এএফ সিএফ আর বিএফ, তিনটে জিনিস আসবে না? ক্লিয়ার? এবার দেখো ফার্স্টেরটার ক্ষেত্রে আমরা দেখবে রেল লাইনের মাঝখানে ফাঁকা থাকে, তাই না? একটা গ্যাপ দিয়ে দেওয়া থাকে, গ্যাপ দেওয়া থাকে কেন, রেল লাইনে অত টাকা নেই তাই,
সব কিছু শেষ হয়, যাতে দৈর্ঘ্য প্রসারণ হলে যাতে বেন্ডিং না হয়ে যায়, তাই না? তো রেল লাইন করি স্যার, তাই মাঝখানে একটা গ্যাপ দিয়ে দেওয়া থাকে। এবার দেখবে আমার কাছে এই যে এই পেনটা একটা মেটালের পেন, তুমি কি এরকম কখনো খেয়াল করে বলবো আবার কি বলো না স্যার যে এটা তো আপনার কাছে কদিন ধরেই দেখছে। এটাতে, এটার ক্ষেত্রে এরকম তো হয় না যে গরমকাল হলে দেখতে পাচ্ছি এটা এতটা বেড়ে গেছে আর শীতকাল হলে এতটা হয়ে গেছে, এরকম তো হয় না, অল্প বাড়ে বাট নেগলিজেবল অ্যামাউন্টে। বাট রেল লাইনের পাতে পুরো ভালোভাবে বোঝা যায় যে ওই গ্যাপটা যখন দেখবে গরমকালে ছোট হয়ে যায় আর যখন শীতকাল থাকে তখন ওটা বড় হয়ে যায়। ঠিক আছে, যেমন মানে যেই গ্যাপ, গ্যাপ দৈর্ঘ্যের কথা বলিনি, গ্যাপের কথা বলেছি। ঠিক আছে, এবার ওই বাচ্চা, এবার এখানে আমরা তার মানে বলতে পারি যে যত বড় দৈর্ঘ্য বিশিষ্ট হলো, যেমন ধরো ওই যে রেল লাইনের পাত অনেকটা বড় অনেকটা লম্বা, তাই জন্য ওটার ক্ষেত্রে ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু, ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। যত বেশি লেন্থ বাড়বে কার উপরে প্রপোর্শনাল, যত বেশি টেম্পারেচার বাড়ালে। আরও একটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করলো না যে কতটা বড় শুরুতে লেন্থ ছিল, শুরুতে যতটা লেন্থ, শুরুতে যতটা লেন্থ যদি ছোট লেন্থ হতো তাহলে কম দৈর্ঘ্য বাড়তো, বড় লেন্থ বলে বেশি দৈর্ঘ্য বেড়েছে। তাহলে এবার আমি এই দুটো ফ্যাক্টরকে মিলিয়ে বলতে পারি ডেল্টা এল ইজ ইকুয়ালস টু, সরি, প্রপোর্শনাল টু ডেল্টা এল প্রপোর্শনাল টু এল আই ডেল্টা টি, এল আই ডেল্টা টি। ডেল্টা এল ইজ ইকুয়ালস টু আলফা এল আই ডেল্টা টি, আলফা এল আই ডেল্টা টি না? তার মানে আমাদের এই যে ডেল্টা এল এটা এই পর্যন্তই রেখে দিই যে আলফা এল আই ডেল্টা টি কতটা টেম্পারেচার ইনক্রিজ করিয়েছি, আর আলফা কার উপর ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালের ওপর। তো ম্যাটেরিয়ালের প্রপার্টি তো কোশ্চেনে গিভেন দেওয়াই থাকবে, আমরা পেয়ে যাব যে ডেল্টা এল কতটা হয়। ঠিক আছে, এবার বইতে যখন দেওয়া থাকে এই জিনিসটাকে তো এইভাবে জেনারেলি দেওয়া থাকে না, বইতে যখন পড়েছিলে আমরা এখন কত পেলাম, সহজ ব্যাপার, চেঞ্জ ইন লেন্থ কতটা দৈর্ঘ্য বাড়লো এটা ডেল্টা এল, তো এটা দুটো জিনিসের উপর ডিপেন্ড করে, একটা হচ্ছে ইনিশিয়াল লেন্থ কত ছিল আর একটা কতটা টেম্পারেচার বেশি ছিল, আর তো আলফা তো কনস্ট্যান্ট। তাহলে এই যে ফর্মুলা শেষ, ফর্মুলা হলো ডেল্টা এল ইকুয়ালস টু এল আই আলফা ডেল্টা টি। এবার আমাকে বলো ডেল্টা এল মানে কত, এল এফ মাইনাস এল আই ইকুয়ালস টু, এটা তো এল আই এর মতন থাকবে, এটা তো আলফা আলফা এর মতন থাকবে, টেম্পারেচার ডিফারেন্স মানে কি টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। তাহলে আমি যে আলফা এর কথা বলি আলফা সমান সমান কত হয়, এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়াল ডিভাইডেড বাই এল ইনিশিয়াল ইন্টু টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল। আর এটা থেকেই তো আমি বলি যে উপরে উপরে লেন্থের নিচে আরেকটা লেন্থ, লেন্থ লেন্থ কেটে গেল নিচে, তার মানে কি 1/টেম্পারেচার, আর 1/টেম্পারেচার মানে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, কেলভিন ইনভার্স, ডিগ্রি ফারেনহাইট ইনভার্স। আগের দিন তোমরা চারজন চারটে স্কেল বানিয়েছো, তো সেই চারটে স্কেলের ইউনিটের ইনভার্স। ঠিক আছে, তো আমরা এটা থেকে আমরা বুঝতে পারলাম এই হলো গিয়ে আলফা এর ব্যাপার, আলফা এর বই এভাবে টার্মে দেওয়া থাকতো, ইজি ব্যাপার। আমাদের বেশি কাজে লাগে এটা। এবার এটা কাজে লাগে আর একটা কাজে লাগে এল ফাইনালের মান কত হবে, তো এটা দেখে তো বলেই দিতে পারবে এল ফাইনাল কত, বলো বলো। এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটাকে এভাবে লিখতে পারতাম, এল এফ মানে হলো এল আই, এদিকে চলে গেলে এল আই প্লাস এল আই আলফা ডেল্টা টি না, এল আই আলফা ডেল্টা টি। তো তার মানে এটা কারো সমস্যা আছে, তাহলে এল ফাইনাল মানে হলো এল আই ইন্টু ওয়ান প্লাস, জোরে ওয়ান প্লাস আলফা ডেল্টা টি। এই ফর্মুলাটা যেন আমাদের মাথায় থাকে, এল এফ সমান সমান কত হবে, এল আই ইন্টু ওয়ান প্লাস আলফা ডেল্টা টি। আমি সবকটার এল আই এর ফর্মুলা যেমন এল এফ এর ফর্মুলা লিখলাম, প্রত্যেকটার জন্য এই যে এগুলোর জন্য কত কত আসবে, এস এফ এর ফর্মুলা, এটার জন্য আসবে এ এফ এর ফর্মুলা, আর এটার জন্য ভি এফ এর ফর্মুলা। বলো এ এফ এর ফর্মুলা কত আসবে, এ এফ, এ ফাইনাল, এ ফাইনাল, এ ফাইনাল ইজ ইকুয়ালস টু এ ইনিশিয়াল ওয়ান প্লাস বিটা ডেল্টা টি। এটা বিটা কার উপরে ডিপেন্ড করে, ম্যাটেরিয়ালের প্রপার্টিজের উপর। ভিএফ, ভি ফাইনাল, ভি ফাইনাল কার উপরে ডিপেন্ড করবে, এখানে ভিআই আর ওয়ান প্লাস গামা ডেল্টা টি। বলো গামা কার উপরে ডিপেন্ড করে, বস্তুর প্রকৃতির ওপরে, আলফা বিটা গামা সবাই বস্তুর প্রকৃতির উপর নির্ভর করে। তো এই হলো গিয়ে আমাদের তিনটে রিলেশন। ঠিক আছে, এবার এগুলোকে তুমি এভাবেও লিখতে পারো, বিটা স্যার কত হবে, বিটা, হ্যাঁ 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 কিছু বললে, বিটা ইকুয়ালস টু এ এফ মাইনাস এ আই ডিভাইডেড বাই এ আই ইন্টু ডেল্টা টি বা টি এফ মাইনাস টি আই। গামা কত হবে, ডিফারেন্স আবার বলবে, ডিফারেন্স কত বলো, ভলিউমের ডিফারেন্স, গামা আসবে ভলিউমের ডিফারেন্স ডিভাইডেড বাই ইনিশিয়াল ভলিউম
ফাইনাল ভলিউম মাইনাস ইনিশিয়াল ভলিউম, ও সরি, টি ফাইনাল মাইনাস টি ইনিশিয়াল হয়ে গেল। সরাবো এটা। চল, এবার আমাদের প্রমাণ করতে হবে আলফা বিটা গামার মধ্যে সম্পর্ককে। আমি এখানেই করে দিচ্ছি, ঠিক আছে? তোমরা বাড়িতে লিখে লিখে করবে আলফা বিটা আর গামার মধ্যে সম্পর্ক কি। তোমরা এই পার্টটা একটা বড় পার্ট স্কিপ করে দাও, একটা দুটো পেজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে এই জিনিসগুলো সব করবে। আমি দরকার হলে এখানে একটা কপি পেস্ট করে নিচ্ছি, কপি পেস্ট করে হয়ে গেছে। এবার এখানে উপরে পয়েন্ট করো আলফা বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক, পয়েন্ট করো। আর কেউ যদি ওটা না লিখে এটাও লিখতে পারো, আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 প্রমাণ, যেটা ইচ্ছা। আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্ক বা আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3 এর প্রমাণ। আলফা বিটা ও গামা এর মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তোমাদের এই পর্যন্ত সবার কমনলি করতেই হবে, এই পর্যন্ত, ঠিক আছে? এই পার্টটা পেয়ে গেলে এই পার্টটা। এবার দেখো, এবার এটা করার 2-4টে মেথড আছে, ঠিক আছে? 2-4টে বলা ভুল হবে, দুটোই মেথড, আর এগুলো তো এমনি জাস্ট এদিক ওদিক যোগ বিয়োগ নিয়ে তার বলবো না, কিন্তু এমনি দুটো মেথড আছে। একটা হচ্ছে ডেরিভেটিভের সাহায্যে করা যায়, আর একটা হলো তোমার নর্মালি করা যায়। নর্মালিটাতেই বেশি বাচ্চা কাচ্চা সুটেবল হবে বলে আমার মনে হয়, তাই জন্য আমি নর্মালিটা নিয়ে বেশি বলছি। চলো, এলএফ, এলএফ কত হবে? তার মানে এলআই 1 প্লাস আলফা ডেল্টা টি, তাই তো? ক্লিয়ার? এটা কত আসতো? এলআই, এই যে এটা সে যোগ করে দিতে, এই দেখো এলএফ, এলএফ ডেল্টা এল প্লাস এলআই না, তাহলে এলএফ সমান সমান কত আসতো? এলআই, এলআই প্লাস ডেল্টা এল এর মান কত? ডেল্টা, সরি, আলফা এলআই ডেল্টা টি, আলফা এলআই ডেল্টা টি। তুমি শুধু এই একটা ফর্মুলা মাথায় রাখলে হবে। এবার এলআই কমন নাও, তাহলে কত আসবে? আর এই মুখে আওয়াজ নেই কেন? 1 প্লাস আলফা ডেল্টা টি, তাই তো? একদম সহজ ব্যাপার, এলএফ ইকুয়ালস টু এলআই 1 প্লাস আলফা ডেল্টা টি। এবার এটার ক্ষেত্রে আমি এগুলো তো দৈর্ঘ্য বরাবরও বাড়ছে, প্রস্থ বরাবরও বাড়ছে, তাহলে আমি ফার্স্ট এরটার জন্য এটা কি লিখতে পারি? এ এফ এর ফর্মুলা আসবে, এফ এর ফর্মুলা আসবে এআই 1 প্লাস আলফা ডেল্টা টি, আর বিএফ আসবে বিআই দৈর্ঘ্য বরাবর। আমি তো শুধু দৈর্ঘ্য বরাবর নিচ্ছি। এটার দৈর্ঘ্য কত? এআই, এটার প্রস্থ কত? বিআই। দৈর্ঘ্য বেড়ে কত হলো? এফ, প্রস্থ বেড়ে কত হলো? বিএফ, ঠিক আছে? এবার 1 প্লাস আলফা ডেল্টা টি, শুরুতে বলো এআই, এআই এর মান কত হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? দৈর্ঘ্য কত আছে, প্রস্থ কত আছে, তার মানে এআই বিআই, এটা কত আসবে? এফ বিএফ। ক্লিয়ার? কোনো প্রবলেম? চলো, এবার বলো এটার যদি আমি টোটাল এরিয়াল গত দিক থেকে ফাইনাল এরিয়া কত আসবে বলি, তাহলে তুমি কত বলবে? এএফ, এএফ, এ ফাইনাল আসবে এই দুটোর গুণফল না, এএফ আর বিএফ, তাই তো? এএফ এর মান কত? এ ইনিশিয়াল 1 প্লাস আলফা ডেল্টা টি, বিএফ এর মান কত? বি ইনিশিয়াল এটা, তার মানে এআই বিআই গুণ করে দিলাম, আর 1 প্লাস আলফা ডেল্টা টি এর হোল স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এআই বিআই, এই যে এআই বিআই এর যে পার্টটা লিখেছি, এটা এ ইনিশিয়ালের সাথে সমান না? এ ইনিশিয়াল 1 প্লাস 2 আলফা ডেল্টা টি এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি স্কয়ার মানে কত? আলফা স্কয়ার ডেল্টা টি এর স্কয়ার, ঠিক আছে? এবার একটা জিনিস যে এক্সপেনশনের ব্যাপারটা ভাবো, এক্সপেনশন তো খুব অল্প হয়, তার মানে এক্সপেনশনের স্কয়ার আরো অল্প হবে, ঠিক আছে? যত পর্যন্ত করেছো আলফা বিটা গামার সম্পর্কে আগের পেজে উল্টে আসো। এবার একদম লাস্টে যেটুকু জায়গা, এইটুকু মতন জায়গা নাও, একদম লাস্টে এইটুকু মতন জায়গা নাও, পেজের হাফেরও নিচে যাবে, পেজের হাফেরও নিচে যাবে। এই তো এখানে আলফা বিটা গামা প্রমাণ লিখেছো, এই জায়গাটা, এরকম জায়গা থেকে স্টার্ট করো, হাফের নিচে নাও। লেখো লোহার, কোশ্চেন লিখবে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, লোহার কোশ্চেন লেখো লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক
12 ইন্টু 10 কি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 কি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? ঠিক আছে, লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 12 ইন্টু 10 কি পাওয়ার -6 ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স বলতে কি বোঝো? জানো কিভাবে লিখতে হয়? লেখো, যদি 1 মিটার দৈর্ঘ্যের 1 মিটার দৈর্ঘ্যের, তোমাদের বইতে লেখা থাকবে 1 একক দৈর্ঘ্যের, তোমরা চাইলে লিখতে পারো একক, ঠিক আছে, 1 একক দৈর্ঘ্যের বা 1 মিটার দৈর্ঘ্যের একটি লোহার দণ্ডকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়, হ্যাঁ 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করা হয়, তবে করা হয় তবে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের প্রাথমিক দৈর্ঘ্যের তবে তার দৈর্ঘ্য প্রাথমিক দৈর্ঘ্যের, এখানে প্রাথমিক দৈর্ঘ্য কত নেওয়া? 1 মিটার, 12 ইন্টু 10 কি পাওয়ার -6 অংশ বৃদ্ধি পাবে। প্রাথমিক দৈর্ঘ্যের 12 ইন্টু 10 কি পাওয়ার -6 অংশ বৃদ্ধি পাবে। এই যে আমার লোহার রড রেখেছি, এই রডটার দৈর্ঘ্য মনে করো 1 মিটার। এবার আমি এটাকে 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলাম। এই লোহার রডটাকে আমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, এটা ছিল 1 মিটার, এখন এটা হালকা একটু বেড়ে গেল, তাই না? হালকা একটু বেড়ে যাবে, বেড়ে গিয়ে এটা কত হলো? 1 মিটারটা এখন হবে 1 প্লাস 12 ইন্টু 10 কি পাওয়ার -6 মিটার। এখন যদি 2 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াই তাহলে কত হবে? আরে 1 প্লাস, হ্যাঁ 24 ইন্টু 10 কি পাওয়ার -6 বাড়বে, কিন্তু একবারে, আরে ভাই 1 মিটারটা 2 মিটার হয়ে গেল একবারে, 1 ডিগ্রি 2 ডিগ্রি বাড়ানোতে। শুধু এই যে এই অংশটা, এই যে পোর্শনটা, এই পোর্শনটা 2 টাইমস হয়ে যাবে, তাই না? এটা ছিল 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, এটা 2 ডিগ্রি, তাই 3 ডিগ্রির জন্য এভাবে চলতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, চলতে থাকবে, ঠিক আছে। একটা রেঞ্জ অবভিয়াসলি রয়েছে, যে তার উপরে বাড়বে না, ওটা তো আলাদা ব্যাপার। তার মানে আমরা এখানে এই যে টার্মটা এখানে লিখেছি আলফা আর বিটা, এই যে এটা আলফার মান আমরা দেখলাম, দেখো কত? 12 ইন্টু 10 কি পাওয়ার -6, -6 এর যদি স্কোয়ার করতাম তাহলে কত আসতো? খুব নেগলিজিবল অ্যামাউন্ট না? 0.000000000 মানে 12টা জিরো বসতো, তারপরে নাম্বারটা আসতো। তো এটা অ্যাপ্রক্সিমেটলি নেগলিজিবল, আর এটা যদি নেগলিজিবল হয় এটাকে উড়িয়ে দাও, এটা জিরো। এটা যদি জিরো হয় তাহলে আমাদের রিলেশন কত আসলো? এআই ইকুয়ালস টু এফ ইকুয়ালস টু এআই ইন্টু 1 প্লাস 2 আলফা ডেল্টা টি। এবার এই যে 2 আলফা, এটা একটা ফ্যান্সি নাম দেওয়া হলো বিটা, আর বিটা নাম দেওয়ার পরে এটা এখন আসে এএফ ইকুয়ালস টু এআই ইন্টু 1 প্লাস বিটা ডেল্টা টি। ক্লিয়ার? এই আলফাটা, এই যে 2 আলফা, এই পার্টটা একটা ফ্যান্সি নাম দিলাম কি? বিটা, আর বিটা ইকুয়ালস টু আমরা 2 আলফা। তাহলে একটা তো এই জায়গা থেকে আমরা দেখলাম যে বিটা ইকুয়ালস টু হলো 2 আলফা, ঠিক আছে। পরের পেজে চলে যাই, বিটা ইকুয়ালস টু 2 আলফা। তো ফার্স্ট পার্ট তো প্রুভ, বিটা বাই 2 আলফা ইকুয়ালস টু বিটা বাই 2। আর কি প্রমাণ করতে হবে? গামা বাই 3 এর কোনো একটা টার্ম আনতে হবে। এবার আমি যদি ভলিউমের দিক থেকে দেখি, ওটা আবার তিনটে জিনিসের সাথে ছিল। একটা হচ্ছে এ ফাইনাল, এ ফাইনাল মানে আমি লিখতে পারি এ ইনিশিয়াল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। বি ফাইনাল মানে বি ইনিশিয়াল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। আরও একটা পার্ট ছিল না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তিনটে জিনিস ছিল। তার মানে এটার ক্ষেত্রে ভি ইনিশিয়ালের মান কত বলো? এ ইনিশিয়াল, বি ইনিশিয়াল, সি ইনিশিয়াল। ভি ফাইনাল ভলিউম ফাইনালের মান এ ফাইনাল, বি ফাইনাল, সি ফাইনাল। ক্লিয়ার? এবার আমরা তিনটে টোটাল পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট এ ফাইনাল, দৈর্ঘ্য বরাবর এআই ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। পরেরটা বি ফাইনাল, বিআই ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। সি ফাইনাল মানে হচ্ছে সিআই ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি। চলো এবার আমাদের কি লাগবে? ভলিউম ফাইনাল লাগবে। ভলিউম ফাইনাল বের করে ফেলি, সহজ জিনিস। ভি ফাইনাল ইজ ইকালস টু হচ্ছে এই তিনটের গুণফল এ ফাইনাল, বি ফাইনাল, সি ফাইনাল। এ ফাইনাল মানে এআই, বিআই, সিআই 1 প্লাস আলফা ডেল্টা টি এর হোল কিউব। তিনটে রয়েছে তাই জন্য কিউব বসলো।
ক্লিয়ার? আচ্ছা, কিউবের ফর্মুলা বলে ফেলো। এআই বিআই সিআই, এটা মানে তো ভিআই বসে যাবে একটু পরে, 1 কিউব প্লাস 3, হ্যাঁ হ্যাঁ, 1 এর স্কোয়ার যদি বসাও তাহলে তো 1 স্কোয়ার বসাবে, আর যদি না বসাও তাহলে 1 স্কোয়ার বাদ দাও, আলফা ডেল্টা টি প্লাস 3 আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার 1 বসবে না, হ্যাঁ, তাহলে এটা আসবে 3 আলফা স্কোয়ার ডেল্টা টি স্কোয়ার প্লাস এটা দুটোর কিউব হবে আলফা কিউব ডেল্টা টি এর কিউব, আলফা কিউব ডেল্টা টি এর কিউব। বিশালী ছোট পার্ট কারা কারা? এরা আর এরা, এরা দুজন খুব ছোট অংশ। যদি আমরা স্কোয়ারকে ছোট ধরি, কিউব তো আরো ছোট, তো কিউব আরো বাদ চলে যাবে, 10⁻⁻18, মানে 18টা শূন্যের পরে যে নাম্বার আসবে সেই নাম্বারটা, তার মানে এই দুটো বাদ চলে গেল। এটা কত আসলো? ভিআই ইন্টু 1 প্লাস 3 আলফা ডেল্টা টি। এই যে 3 আলফা, এটার একটা নতুন ফ্যান্সি নাম হলো গামা, গামা ডেল্টা টি। তাহলে আমরা এখান থেকে পেলাম যে ভি ফাইনাল ইকুয়ালস টু এটা, তার মানে গামা ইকুয়ালস টু হলো কত? 3 আলফা। তার মানে আলফা ইজ ইকুয়ালস টু গামা বাই 3। আর এই দুটো মিলিয়ে আমরা বলতে পারি আলফা যেহেতু বিটা বাই 2 এর সাথেও সমান, গামা বাই 3 এর সাথেও সমান, তো আলফা ইকুয়ালস টু বিটা বাই 2 ইকুয়ালস টু গামা বাই 3। ভালোভাবে এক্সামে করে যাবে, ডেরিভেশন দিতে পারে, খুব ভালো ডেরিভেশন না, বাট দিতে পারে। ঠিক আছে, হয়ে গেছে? বুঝতে পেরেছো? এটা বাড়িতে গিয়ে দুবার প্র্যাকটিস করে নিও, ঠিক আছে? এটা ফার্স্ট দৈর্ঘ্য বরাবর নেওয়া স্টার্ট করবে, দৈর্ঘ্য বরাবর এই প্রমাণটা সবার জন্য করবে, এই যে ডেল্টা এল ইজ ইকুয়ালস টু প্রপোর্শনাল টু টি, আর ডেল্টা এল ইজ প্রপোর্শনাল টু ইনিশিয়াল যে লেন্থ থাকবে তার সাথে প্রপোর্শনাল। আর এদিকে এই পার্টটা সবার জন্য কমনলি করবে, যদি করা হয়ে যায়, করার পরে তার পরের স্টেপে এদিকে যদি করা হয়ে যায়, তারপরে ওই এআই বিআই সিআই ভলিউমের জন্য, আর যদি এরিয়া নাও তাহলে এআই আর বিআই, আর তেমনভাবে ফাইনালগুলো আসবে এএফ এর জন্য এএফ বিএফ, আর ভলিউমের জন্য আসবে এএফ বিএফ সিএফ। ঠিক আছে, আচ্ছা, এটা ছোট জিনিস করাচ্ছি, ঠিক আছে? এটা জেই 2016 কোশ্চেন, আর এটা ভালো জিনিস, তাই জন্য এই না যে এটা জেই 2016-তে এসেছে বলে ইম্পর্টেন্ট, জিনিসটা ভালো তাই জন্য। নর্মাল একটা বস্তুর যদি টাইম পিরিয়ডে সব কিছু পড়াবো এটার মধ্যে, ঠিক আছে? এই একটার মধ্যে সব বুঝে যাবে। টি টাইম পিরিয়ডের ফর্মুলা কত? 2π√L/g, তাই না? টাইম পিরিয়ডের ফর্মুলা হয় এটা। যারা জানো না তারা এখন আপাতত এটা ভালোভাবে মাথায় রেখে নাও, 2π√L/g হয় টাইম পিরিয়ড। হোয়াট ইজ টাইম পিরিয়ড? একটা পার্টিকেল একবার সম্পূর্ণ বৃত্তাকার পথে ঘুরে আসতে যতটা টাইম লাগে সেটা টাইম পিরিয়ড। শুধু এই ক্ষেত্রে না, যদি একটা পেন্ডুলাম রয়েছে, এই পেন্ডুলামটা মনে করো একবার এদিকে গিয়ে একবার এদিকে যায়, এরকম করে, তাহলে এই পেন্ডুলামটা এই জায়গা থেকে মনে করো স্টার্ট করেছে, এখান থেকে এদিকে গেল, আবার এদিকে আসতে যতটা টাইম লাগবে সেটা হচ্ছে টাইম পিরিয়ড। তার মানে একটা পয়েন্টে দুবার যায়, একটা পয়েন্টে আবার ফিরে আসার জন্য যে টাইম লাগে সেটাকে আমরা বলি টাইম পিরিয়ড। এবার যদি টি ইকুয়ালস টু 2π√L/g হয়, আমরা মনে করো হিট বাড়িয়ে দিয়েছি কোনো একটা জায়গায়, হিট যদি দিই, আমি হিট দিলে আমি কি দেখবো? এই যে লেন্থটা, ইনিশিয়াল লেন্থ আর ফাইনাল লেন্থের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে, আবার এল ফাইনাল ইকুয়ালস টু এল ইনিশিয়াল ইজ ইকুয়াল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি, তাই না? এবার আমরা দুটো আলাদা আলাদা টাইম নিচ্ছি, একবার হচ্ছে গিয়ে গরমকাল, আর এটা হচ্ছে গিয়ে শীতকাল, ঠিক আছে? আর মাঝখানে আমি একটা কাল নিয়ে নিলাম যেটা আমাদের যা ভালো লাগে, মাঝখানে এমন একটা নর্মাল নমিনাল টেম্পারেচারের সময়, এই সময়টায় আমরা নিয়ে নিলাম এই একটা, এখানে কিছু রয়েছে, এই সময় এই অবস্থাতে টেম্পারেচার এই অবস্থাতে নর্মাল এই ফর্মুলাটা ঠিকঠাক মেনে চলে, 2π√L/g, ঠিক আছে? আর এই সময় কি হবে? স্বাভাবিকভাবে লেন্থ বাড়বে, আর এই সময় কি হবে? স্বাভাবিকভাবে লেন্থ কমবে। এটার সময় আমরা লিখি 2π√Li/g, এল ইনিশিয়াল বাই জি। এটার তুলনায় এটা কতটা বাড়লো? টি ইকুয়ালস টু 2π√LF/g, সামারে সব থেকে বেশি হবে, তো ফাইনাল এটা নিলাম। এবার এই যে মাঝখানে যেই লোকটা রয়েছে, এই যে 2π√g, এটাকে ছেড়ে দাও, এটার কথা ভুলে যাও, বাকি দুটোর উপরে বেশি ফোকাস করো। এটার ফর্মুলাতে কোনো চেঞ্জ আসবে না, কারণ এক্সপ্যানশন শীতকালে অতটা বেশি হয় না, একটু হলেও সিকিউর যায়, মানে কমে যায়, কিন্তু ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো এখানে যদিও বা হবে, এখানে কত আসবে? 2π√L ফাইনালের জায়গায় লেখা যায় এল ইনিশিয়াল প্লাস 1 প্লাস আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই জি।
হিসেব মতন, তার মানে টাইম পিরিয়ডের মান কি হলো, টাইম পিরিয়ড বেড়ে গেছে। আর হিসেব মতন যদি এইটার তুলনায় ওটা কম্পেয়ার করো, তাহলে এখানে টাইম পিরিয়ড কমে গেছে। এবার আমরা যদি বলি যে হোয়াট ইজ টাইম পিরিয়ড, তার মানে তুমি বলবে একটা পার্টিকেল, একটু আগে বললাম এখানে একটা ঘড়ি রয়েছে, এই ঘড়ির যে পেন্ডুলামটা রয়েছে, পেন্ডুলামের সাহায্যে একটা, এই পেন্ডুলামটা রয়েছে এখানে। এবার এটা মনে করো একবার এদিক থেকে এদিকে একবার যায়, আবার এদিক থেকে এখানে আসতে যতটা টাইম লাগে সেটাকে আমরা বলবো টাইম পিরিয়ড। একটা পার্টিকেল বা একটা কণা একবার এদিক থেকে এদিকে গিয়ে আবার যখন এখানে ব্যাক করে আসে সেটাকে বলবো টাইম পিরিয়ড, তাই না? এবার ভাবো, আমরা যদি বলি এটা টাইম পিরিয়ড কমে গেছে, এর মানে এটা কম টাইমে আবার আগের জায়গায় আসছে। আর এটার ক্ষেত্রে কি হচ্ছে, কম বেশি টাইমে আবার আগের জায়গায় আসছে। তাহলে বলো তো কোন ঘড়িটা বেশি ফাস্ট হয়ে গেছে? এইটা বেশি ফাস্ট হয়ে গেছে, আর এটা স্লো হয়ে গেছে। এটা ফাস্ট ফাস্ট এগিয়ে যাচ্ছে, তাই না? তাড়াতাড়ি তাড়াতাড়ি করছে, তার মানে এখানে ঘড়ি ঘড়ি ফাস্ট হয়ে যায়, আর ঘড়ি এখানে ঘড়ি স্লো হয়ে যায়। মানে যদি শীতকালে, শীতকালে যদি একটা ঘড়িকে 1 ঘন্টায়, এটা মনে করো 10 বার এদিক থেকে এদিক করতে পারছে শীতকালে, তার মানে এখানে ওটা না 10 বার এদিক ওদিক করতে পারবে না। কেন পারবে না? কেননা ও নিজের টাইম পিরিয়ড বাড়িয়ে দিয়েছে। এবার আস্তে, এই যে আস্তে আস্তে যাবে, আস্তে আস্তে। আর ওই সময় কি হচ্ছে, একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি। বুঝতে পারলে? এবার শোনো, আগের দিনের ঘড়িতে এসব প্রবলেম হতে পারতো, এখনকার দিনের যে ঘড়ির ম্যাটেরিয়াল ওগুলো কিন্তু লোহার কিছুই থাকে না, মানে কাঁটাগুলো লোহার থাকে না, এর ফলে ওরকম কিন্তু কোনো প্রবলেম হয় না। কিন্তু আমাদের তা সত্ত্বেও ওর সাথে ওই জিনিসটার কখনো তুলনা করবে না যে শীতকালে তাড়াতাড়ি কেন সন্ধ্যা হয়। আমি দেখেছি ম্যাক্সিমাম ক্ষেত্রে যখন বাচ্চা কাচ্চা পড়ে, তখন এর সাথে ওই জিনিসটাকে রিলেট করার চেষ্টা করে যে শীতকালে তার মানে স্যার হয়তো ঘড়ি, শীতকালে হয়তো ঘড়ি তাড়াতাড়ি চলছে, তাই জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি সন্ধে হয়ে গেছে, আর গরমকালে দেরি করে হচ্ছে তাই সন্ধ্যেবেলা 7টার পরে গিয়ে, এরকম কিছু না। ওটার আর এটার রিজন পুরো আলাদা। ক্লিয়ার? এবার এটা হচ্ছে গেল কনসেপ্টের ব্যাপার, যে কখন ঘড়ি ফাস্ট হলো কখন ঘড়ি স্লো হলো। এবার যেইতে যে কোশ্চেনটা জিজ্ঞাসা করেছিল, এদের দুজনের মধ্যে, যে সামার আর উইন্টারের মধ্যে এই যে টাইম পিরিয়ডটা নিলাম, এই টাইম পিরিয়ডের ডিফারেন্সটা কত হবে। চলো দেখি টাইম পিরিয়ডের ডিফারেন্স কত হবে। একটার জন্য আমরা পেলাম টি, টাইম পিরিয়ড টি ইজ ইকালস টু 2 পাই আন্ডার রুট অফ এল আই বাই জি। এটা হচ্ছে গিয়ে কোন সময়, উইন্টার। আর এটা হচ্ছে গিয়ে টি সামারের সময় আসবে 2 পাই আন্ডার রুট অফ এল এফ বাই জি। এবার এখানে আসলো 2 পাই আন্ডার রুট অফ এল ইনিশিয়াল ইন্টু 1 প্লাস আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই জি। এটা হচ্ছে গিয়ে টি সামার। এবার এদের দুজনের রেশিও বের করবে, টি সামার বাই টি উইন্টার কত আসবে। টি সামারে এসেছিল 2 পাই আন্ডার রুট অফ এল আই 1 প্লাস আলফা ডেল্টা টি ডিভাইডেড বাই জি। আর নিচেও সিমিলার ভাবে 2 পাই আন্ডার রুট অফ এল আই 1 প্লাস আলফা এল আই। এটা এসেছিল এল আই বাই জি। দেখো দুটোর জন্য এল আই তো কমন, তার মানে এখানে কত ফার্স্টের উপরে পড়ে থাকবে 1 প্লাস আলফা ডেল্টা টি। এটার জন্য আসছে টি এস বাই টি ডাব্লিউ। কতটা রেশিও হলো 1 প্লাস আলফা ডেল্টা টি। ক্লিয়ার? 1 প্লাস আলফা ডেল্টা টি। কোথাও ভুল করেছে কিছু? ও রুটটা উঠে গেছে ভুল করে, না রুট আসবে, রুট ওভার অফ এটা। এবার বইতে এটা কি করে দেওয়া থাকে, এটা আর একটু যাই, বইয়ের যেরকম আকারে নেয় সেভাবে নিচ্ছে, টিএস বাই টি ডাব্লিউ ইকুয়ালস টু 1 প্লাস আলফা ডেল্টা টি হোল কি পাওয়ার হাফ না। এবার ভেবে দেখো আলফা তো অনেক ছোট, তার মানে সেকেন্ড টার্মটা অনেক ছোট, তাহলে পাওয়ার কি হয়ে যায়, আগে চলে আসে না? মনে আছে? তাহলে পাওয়ার যদি আগে চলে আসে তাহলে কত হয়, 1 প্লাস হাফ আলফা ডেল্টা টি, হাফ আলফা ডেল্টা। বুঝতে পারলে? তো এটা এই জিনিসটাকে অনেক বইতে লেখা থাকে, কি যেন একটা লেখা থাকে, প্রতিবিহিত দোলকের তোমার টাইম পিরিয়ডের রেশিও, এরকম জিনিস দেওয়া, মানে পয়েন্টটাকে দেওয়া থাকে প্রতিবিহিত দোলক। প্রতিবিহিত মানে হচ্ছে কে স্লো কে ফাস্ট এসব। ক্লিয়ার কনসেপ্ট? নিজেরা পারবে এগুলো দিলে, এরকম টাইপের কোশ্চেন, কে আগে যাচ্ছে কে পরে যাচ্ছে, কে কতটা স্লো হচ্ছে, বললো এ স্লো হচ্ছে এ আগে যাচ্ছে। আমি বারবার বলবো এই কোশ্চেনগুলোতে কোনো থ্রু ফর্মুলা মুখস্থ করো না, তুমি নিজে দরকার হলে একবার দুটো লাইন বেশি করো,
বেশি ডেরিভেশন করো, দুটো অঙ্ক তিনটে অঙ্ক করার পরে নিজে ফর্মুলাটা ভালোভাবে যখন বুঝতে পারবে, তারপরে তুমি ফর্মুলা মুখস্থ দিয়ে বসায় অঙ্ক করো। যত সময় পর্যন্ত পুরো গিলে নিতে না পারছো জিনিসটাকে, তত সময় পর্যন্ত এটা। এবার এটা আমি বলবো যে হ্যাঁ, চারবার চারটে অঙ্ক করার দরকার নেই, দুটো অঙ্ক করার পরে এটা মনে থাকবে যে টি সামার বাই টি এটা। কেননা দেখো জিনিসটা ওভারঅল অবভিয়াসলি সামারে 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 ঘড়ি স্লো, সামার এস স্লো, এখানে উইন্টার উইন্টারে ফার্স্ট টাইম। এবার এই যে উপরে থাকবে হচ্ছে গিয়ে টিএস, নিচে থাকবে টি ডাব্লিউ, এদের যদি রেশিও হয় তাহলে 1 প্লাস এটা, 1+1/2 অফ আলফা ডেল্টা টি। এবার পরীক্ষায় কি দেয়, পরীক্ষায় দেয় এদের দুজনের মধ্যে অনেক সময় গ্যাপ উপরে লিখতে বলে আর নিচে উইন্টারটাকে রাখতে বলে। মানে দেখো কি করতে বলে, এই যে টিএস বাই টি ডাব্লিউ, এটা -1 লেখা যায়, ইকুয়ালস টু কত আছে, হাফ অফ আলফা ডেল্টা টি। মানে ওদের মনে ওদের বক্তব্য হচ্ছে এই পার্টটাকে আমি শুধুমাত্র একটা দিকে রাখতে চাই, দেখতে সুন্দর লাগবে। এটার জন্য ওরা এই টার্মটাকে এরকম ভাবে বিগড়ে দেয়, টিএস মাইনাস টি ডাব্লিউ ইকুয়ালস টু টি ডাব্লিউ ইন্টু 1+ ইন্টু এই যে 1+ আলফা ডেল্টা টি। তো এবার এটা ভুল করে চলে গেছে, হ্যাঁ এই পার্টটা আসবে 1/2 অফ ডেল্টা টি। এবার কতটা ডিফারেন্স যদি বলে কতটা ঘড়ি স্লো ফাস্ট চলছে, তুমি যে কোনো একটা বের করে নাও, উইন্টারটা বের করে নাও, বেশি সুবিধা, কারণ উইন্টারে কোনো এক্সপ্যান্ড হয় না। উইন্টারটা তো কোশ্চেনেই দেওয়া থাকবে, একটা ঘড়ি নর্মালি এরকম শীতকালে এরকম চলে, মান বলে দিল, তার সাথে হাফ ডেল্টা টি গুণ করে দাও। এবার আমার কাছে কথা হচ্ছে গিয়ে আমি কেন এত হাজার ফর্মুলা মুখস্থ করব? আমি তো জানি কি হয়, পরীক্ষা দেবে 2 ঘন্টা টাইম। ইভেন না কম্পিটিটিভ এক্সামগুলোর যদি তুমি বলো যে তাতেও এনাফ টাইম থাকে, যদি তুমি পুরো ডেরিভেশন করার কথা বলছি না, অন্তত বেসিক একবারে অন্তত সবাই এই লাইনটা তো ভাবতেই পারো, আর এই লাইনটা একবারে সবাই বেসিক ভাবতেই পারো, আর দুটো রেশিও যদি একবার ভাবতে পারো তাহলে বুঝতে পারো আন্ডার রুট অফ আলফা ডেল্টা টি থাকবে। এই লাইন পর্যন্ত একবারে ডাইরেক্ট বসানোই যায় ভাবলে একবার। তোমার থিঙ্কিং স্কিলকে জাস্ট একটু বড় করতে হবে, যে উইন্টারের সময় কম থাকে, সামারের সময় বেশি থাকে, তাহলে সামারেরটা উপরে বসবে, উইন্টারটা নিচে বসবে। ওদের মধ্যে এক্সট্রা কতটা রয়েছে, আন্ডার রুট অফ আলফা ডেল্টা টি, 1+ আলফা ডেল্টা টি, বাকি তো 2π Li/G 2π Li/G কেটে যাবে। এই পর্যন্ত তো আমরা মনেই রাখতে পারবো, দুটো অঙ্ক করলেই মনে থাকবে। তারপরে এই পার্টটা না আমরা কোনো যাতে ফর্মুলার দিকে না যাই, কেন বলছি, যদি মনে করো এমন কোনো কোশ্চেন দিয়ে দিল যেটাতে উইন্টারের কেস বললো না যে উইন্টারে কতটা ঘুরছে, বলে দিল সামারে কতটা চলছে, সামারের টাইম পিরিয়ড নিয়ে কথাবার্তা বললো, যাতে কোনোভাবে অঙ্ক ভুল না করে আসো। বুঝতে পারলে, উইন্টার সামার। তাপে কঠিনের পাটে এই পর্যন্তই রয়েছে, এরপরে স্টার্ট হবে হচ্ছে তরল। লেখো, পয়েন্ট করো তরলের প্রসারণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্যাপ দিয়ে চলে যাও যেগুলো লিখতে পারছো না, আর যদি বাড়িতে নোটস করো তাহলে তো দরকার নেই, তাহলে তো এমনি লিখতে পারো। তরলের প্রসারণ, আমি জানি হয়তো এই টপিকটা তোমরা অনেকেই পুরোটাই জানো, ভালোভাবে বোঝো, তা সত্ত্বেও আমি আবার পুরো একদম বেসিক থেকেই বলবো যে কেমন ভাবে থেকে তরলের প্রসারণ হবে কখন হবে না। ঠিক আছে, 1 মিনিট একটু দেখে নিয়ে আজকে রাতের ক্লাসটা কখন হবে। তরলের প্রসারণ ক রকমের হয়, কি কি নাম শুনেছো? আপাত, প্রকৃত প্রসারণ তরলের নিজের, আর কঠিনের জন্য তরলের কি প্রসারণ হয়, পাত্রের প্রসারণ, তাই না? পাত্রও তো কিছুটা ইয়ে করে। এবার সবার ফার্স্ট পয়েন্ট লেখো, তরলের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ হয়, দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ হয় না। ঠিক আছে, লেখো তরলের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ হয়। তরলের ক্ষেত্রে কেবলমাত্র আয়তন প্রসারণ হয়, ঠিক আছে। এবার
আমি এখানে একটা পাত্রে লিকুইড নিলাম, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করবে কারণ এখন লেখার দরকার নেই। এটা নর্মাল অবস্থায় যে লিকুইডটা কতটা রয়েছে এতটা। এবার এই যে লিকুইডটা, এই লিকুইডটার ক্ষেত্রে তোরাও এর পার্টটা, এবার এটা আমি যদি হিট আপ করি, হিট আপ করার পরে আমি কি দেখব, এই যে তরলটা, এই তরলটায় দুটো জিনিস হবে, একটা হচ্ছে পাত্র নিজে প্রসারিত হবে, আর একটা হচ্ছে লিকুইড প্রসারিত হবে, তাই না? এবার তোমরা যদি একটু ভালোভাবে একটু মানে নিজেও ভাবো, তিনটে প্রসারণ পেয়েছিলাম, আলফা বিটা গামা। আর এটাও আমরা জানি যে একটা পয়েন্ট লিখে নাও, তো আরো একটা পয়েন্ট লিখে নাও, লেখো কঠিনের তুলনায় তরল প্রায় 10 গুণ বেশি প্রসারিত হয়। খুব স্বাভাবিক ব্যাপার এটা, তরলের মধ্যে অণুগুলোর মধ্যে ডিস্টেন্স, হ্যাঁ তরলের ক্ষেত্রে আমি একটা এক্সাম, হ্যাঁ কঠিনের তুলনায় তরলের ক্ষেত্রে প্রায় 10 গুণ বেশি প্রসারিত হয়। আর একটা ভালো এক্সাম্পল হলো থার্মোমিটার। এমন কিছু বডির টেম্পারেচার থাকে না, তাই না, তা সত্ত্বেও দেখেছো কতটা ইনক্রিজ করে যায়, থার্মোমিটার লেভেল থেকে এখানে এতটা উঠে যায়, কি এক্সপেনশন হয়, ভলিউমেট্রিক এক্সপেনশন হয়, তরল থাকে, তরলের এক্সপেনশন তুলনামূলক বেশি হয়, ঠিক আছে। এবার আমি এখানে আমরা তিনটে পাত্র আঁকবো, ফার্স্ট পাত্রটা এরকম ছোট আঁকবে এরকম, আর সেকেন্ড পাত্রটা এর থেকে তুলনামূলক এরকম বড় আঁকবে। আচ্ছা আগে আমি পুরো পড়িয়ে নিই, আজকে এটা এঁকে তারপরেই যাবে, শোনো। এবার আমি আমি যদি বলি এখানে তরলে দুটো প্রসারণ হয়েছে, একটা হলো এই পাত্রটা কিছুটা নিচে প্রসারিত হয়েছে, আর লিকুইডটা প্রসারিত হয়েছে। লিকুইডটা কিন্তু পাত্রের তুলনায় বেশি হারে প্রসারিত হবে না, আরে বললাম না 10 গুণ বেশি প্রসারিত হওয়ার ফলে এরকম হবে। এবার আমি এই যে পাত্রটা নিয়েছিলাম, আমি এই পাত্রটা আমার বাড়িতে তো একটা মাত্র পাত্র থাকবে না, আরেকটা পাত্র আছে, এর একটা কপি সাপ্লিমেন্ট কপি, এটা হিট করার আগে থেকে রেখে দিয়েছে। এবার আমি এই পাত্রটাতে, আমি এই যে পাত্রটাতে এটা এখানে রাখলাম, রাখার পরে যে কপি পাত্রটাকে রাখলাম, রেখে এখানে যতটা জল রয়েছে হিট করার পরে সেই জলটা আমি এখানে পুরো ঢেলে দিলাম। নর্মালি নর্মালি আসার কথা ছিল হয়তো এইটা হচ্ছে কি আগে থেকেই যে লিকুইডটা ছিল, তাই না, আর এটা তো পাত্রের প্রসারণের জন্য, আর প্লাস উইথ জলের প্রসারণের পরে লিকুইডটা এতটা, তিনটে লেয়ার। কিন্তু এই পাত্রটা নিজে ছোট না, তাই তো, পাত্রটা নিজে কি কম্পারেটিভলি ছোট, আরো বেশি জল এটাতে আটবে, সেই জলটাও নিয়ে নি, হ্যাঁ আরো বেড়ে গেল। এবার একটা জিনিস দেখো, এখানে দুটো প্রসারণ হচ্ছে আছে, একটা হচ্ছে আপাত প্রসারণ, আপাত প্রসারণ বলে এটাকে। আপাত ভাবে দেখলে আমার মনে হবে এতটা প্রসারণ হয়েছে, কেন আমি নেগলেক্ট করে দিয়েছি কাকে, পাত্রের প্রসারণকে। পাত্রের প্রসারণকে নেগলেক্ট করলে আমরা যেই প্রসারণটা পাই সেটা হচ্ছে আমাদের আপাত প্রসারণ। যেই মাত্র আমি পাত্রের প্রসারণটাকে নেগলেক্ট করলাম না, যার জন্য আমি আগের পার্টটাকে আরো নিলাম, তারপরে কি দেখতে পেলাম আরেকটু লেভেল বেড়ে গেল, আর এটাকে বলা হয় প্রকৃত প্রসারণ। তাহলে প্রকৃত প্রসারণ বড় না আপাত প্রসারণ বড়? প্রকৃত প্রসারণ বড়। তাহলে প্রকৃত প্রসারণ হোক বা আপাত প্রসারণ হোক, দুটোই কার ধর্ম, তরলের ধর্ম। বলো কোনটা বেশি মৌলিক? প্রকৃত প্রসারণ বেশি মৌলিক, ঠিক আছে। এবার আমরা লিখতে পারি যে তরলের আসলে প্রকৃত প্রসারণ যতটা হয়েছে একদম ক্যালকুলেট করা সহজ। প্রকৃত প্রসারণ, আমি এটাকে নাম দিচ্ছি রিয়াল, প্রকৃত, গামা অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট মানে আপাত, আর গামা পট নাম দিচ্ছি পাত্র। বইতে এটা কোনো স্পেশাল নাম দেওয়া থাকে না, গামা দিয়ে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। এবার গামা রিয়াল যেটা, গামা রিয়ালটা তার মানে আমি বলতে পারি কার কার, যতটা পাত্রের প্রসারণ হয়েছে, ওই পাত্রের প্রসারণের জন্য কিছুটা লিকুইডের ইনক্রিমেন্ট হয়েছে, সেই গামা পাত্র প্লাস গামা অ্যাপারেন্ট। আর বইয়ে লেখা থাকে এভাবে, গামা অ্যাপারেন্ট ইজ ইকুয়ালস টু গামা রিয়াল মাইনাস গামা বা গামা পি, আমাদেরটা গামা পি। আমরা কিছু মুখস্থ করেছি এখানে, কোনোটাই মুখস্থ করব না, মুখস্থ করলে ভুলভাল অঙ্ক করবে, কনসেপ্ট যেন ঠিকঠাক থাকে, কখন আপাত কতটা বেশি বাড়লো এই জিনিসগুলো। যদি জিজ্ঞাসা করে আপাত প্রসারণ কত হয়েছে, তারপরে পাত্রের পাটটা নেগলেক্ট,
উড়িয়ে দিতে হবে। যদি বলে রিয়েল কত হয়েছে, তার মানে দুটোকে আমাদের কনসিডার করতে হবে। যদি বলে পাত্রের জন্য কতটা, সেটা কখন নেগলেক্ট করব, যদি আপাতটা বল। প্রকৃত বললে দুটোই নেব। ক্লিয়ার? কঠিনের ধর্ম কোনটা? কঠিনের কারণে কি আসলো? আপাত। কঠিনের জন্য কি আসলো? পাত্রের প্রসারণ। রিয়েল যেটা, রিয়েল যেটা, সেটা হলো গিয়ে আমাদের জলের পুরো নিজস্ব। কিন্তু আপাত প্রসারণ আর প্রকৃত প্রসারণ দুটোই কিন্তু তরলের প্রপার্টিজ মিক্স করার পরে এসেছে, কারণ তরল দুটোতেই ছিল। সলিড যদি বলো শুধু, তাহলে পাত্র বলছে সলিড। যদি শুধু বলো লিকুইড, তাহলে বলবে রিয়াল। আর দুটো মিলিয়ে আছে আপাত। ঠিক আছে? এরকম অঙ্ক দিলে পারবে। 4 লাইনে নিজের মতন করে পুরো গল্পটা লেখো। 4 লাইনে নিজের মতন করে পুরো গল্পটা লেখো। যা যা বুঝলে এখান থেকে 4 লাইনে লিখবে। ফার্স্ট পাত্রে আমি এতটা লিকুইড ধরিয়েছিলাম, তারপরে কিছুটা লিকুইড বাড়লো, বাড়াটাকে বললাম আমরা আপাত প্রসারণ। কেন আপাত বললাম? কেন পাত্রেরও আয়তন অ্যাডেড ছিল। যদি আমি শুরুর পাত্রে পুরো জলটাকে নিতাম, তাহলে আমি দেখতাম যে পুরোটাই রয়েছে, আর ওটাই হচ্ছে কি আমাদের রিয়াল। ঠিক আছে? লেখো লেখো, 4 লাইনে লেখো নিজের মতন করে, যা ইচ্ছে। কনসেপ্ট ভুল করবে না। অভিক, লিখেছো? আর পেন নেই? তুমি দিচ্ছ কেন? তুমি তোমারটা করো। লেখো লেখো, পাত্রের, পাত্রের কথাটা লিখবে। পাত্রের প্রসারণের জন্য আপাত প্রসারণ হলো, যদি প্রাথমিক পাত্রে রাখতাম তাহলে জলের পরিমাণ বেড়ে যেত, ওটা হচ্ছে রিয়াল। চলো, বাকিটা নিজেরা নিজেদের মতন করে বাড়িতে লিখে নিও। 3টে জিনিসের মধ্যে সম্পর্ক বলবে। একটা হচ্ছে আলফা ইকুয়ালস টু, এমসিকিউ তো এখন কোশ্চেন নেই, কিন্তু কম্পেয়ার করতে দিতে পারে, যে আলফা ইকুয়ালস টু বিটা বাই টু ইকুয়ালস টু গামা বাই 3। আর এখানে দেখলাম গামা রিয়েল ইজিক্যালস টু গামা অ্যাপারেন্ট প্লাস গামা পি, তাই তো? এবার আমাদের বললো এদের মধ্যে সব থেকে আলফা বিটা গামার মধ্যে কোনটা সব থেকে বড়। দেখো, আলফা হলো বিটা এর হাফ, তাই না? আলফা হলো বিটা এর হাফ, তার মানে কোনটা বড়? সব থেকে বড় গামা। তারপরে, তারপরে আলফা। এবার এদিকে এর মধ্যে সব থেকে বড় কোনটা? গামা রিয়াল। তারপরে, তারপরে ডিপেন্ড আপন যে কোনটার ক্ষেত্রে হচ্ছে। তার মধ্যেও যেহেতু অ্যাপারেন্টটা কার প্রপার্টিজ মিশে রয়েছে? লিকুইডের প্রপার্টিজ। তার মানে লিকুইডের প্রপার্টিজটা আগে আসবে, আর এটার মধ্যে শুধু সলিডের প্রপার্টিজ। ঠিক আছে? এটা সলিডের, এটা লিকুইডের, এটা সলিড প্লাস লিকুইড। হ্যাঁ হ্যাঁ, না তো রিয়েল তো।
রিয়েল মানে কি? রিয়েল মানে হচ্ছে তরল নিজে কতটা এক্সপ্যান্ড করেছে, তাই না? প্রকৃত কোনটা? এখানে তরল যেটা এক্সপ্যান্ড করেছে পুরোটা, এটাই তো রিয়েল। এটা তো রিয়েলেরটা, প্রকৃতভাবে কতটা হয়েছে। আর এটার মধ্যে পাত্র ইনক্রিজ করেছে, পাত্র ইনক্রিজ করার জন্য এটা কার পার্ট? অ্যাপারেন্টের পার্ট। এটার জন্য আমরা অ্যাপারেন্টের কনসেপ্ট পেলাম। আর এটা কি? এটা শুধু পাত্রের শুরুতে, এটাতে কিছুই না। এটার ক্ষেত্রে পাত্রের কেসটাও এসেছে, প্লাস লিকুইড নিজে কতটা এক্সপ্যান্ড করেছে সেটাও এসেছে। আর এটার ক্ষেত্রে আমরা ওই যে পাত্রটা যেহেতু যতটা বেড়েছে সেটা নেগলিজিবল করে দিতে পারলাম, মানে উড়িয়ে দিতে পারলাম, কারণ আগের পাত্রটাই কপি নিয়ে নিয়েছে গরম করার আগে যেমন ছিল। হয়ে গেছে এটা। চলো লাস্ট পয়েন্ট করো ব্যতিক্রান্ত প্রসারণ। লাস্ট পয়েন্ট করো ব্যতিক্রান্ত প্রসারণ। হুম, আমি ওগুলো আর পড়াচ্ছি না, আমি শুধুমাত্র একটা পার্টের দিকেই ফোকাস করবো, গ্রাফ। ঠিক আছে, কেন গ্রাফে পারবে তোমরা আমি জানি, তাও ফোকাস করছি গ্রাফের দিকে। দুটো গ্রাফ আঁকবো। পুরো রিডিং দিয়ে গ্রাফ আঁকবে, মানে হাওয়ায় হাওয়ায় উড়িয়ে গ্রাফ আঁকবে না, পুরো ঠিকঠাক। একটা ফার্স্ট গ্রাফ আঁকছি আয়তনের সাথে উষ্ণতা। একটা গ্রাফ আঁকবে, ব্যতিক্রান্ত প্রসারণ করে লিখবে, আয়তনের সাথে একটা উষ্ণতার গ্রাফ আঁকবে, আর একটা ঘনত্বের সাথে উষ্ণতার গ্রাফ। দুটোই ভালো গ্রাফ, দুটোই সহজ গ্রাফ, ঠিক আছে। আমরা দুটোর জন্য একটাই ম্যাটেরিয়ালসকে নিতে হবে, জল। কেননা ও নিজেই অ্যানামালাস এক্সপেনশন বা ব্যতিক্রান্ত প্রসারণ শো করে, ঠিক আছে, ওয়াটার। এবার ওয়াটারের বা জলের ঘনত্ব 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে, সবার আগে আয়তনের কথা আসে, আয়তনে বেশি বুঝতে সুবিধা হয়। 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি যখন যাও, তখন জলের আয়তন চার্লসের সূত্র অনুসারে উচিত কি ছিল? বৃদ্ধি পাওয়া 0 থেকে 4 ডিগ্রিতে। তো আমরা এখানে দেখো শুরু থেকে রিডিং খেয়াল করবে, এটা হচ্ছে 0 ডিগ্রি, 1 2 3 4, এটা হচ্ছে 4 ডিগ্রি। সব লিখবে 5 6 7 8, এখানে কোথাটা 8 ডিগ্রি করে দাও। এখানেও সেম করবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 1 2 3 4 5 6 7 8। এবার এখানে তোমার ইচ্ছে তুমি কোন এককে নেবে। কেজিতে লিখলে লিখতে হবে 1000 কেজি/মিটার কিউব এটাতে। আর যদি তুমি না বলে যদি যাও যে সেই হিসেবে লিখতে হবে। এবার জানতে হবে যে কোথায় কখন থাকে। এবার আমি এই রিডিংটা পরে করবে, এই যে এই অ্যাক্সিস বরাবর কি রিডিং হবে সেটা পরে করবে। আমরা আগে এই রিডিংটা রেখে আগে বুঝে নিতে হবে যে কোথায় কেমন হয়। আমরা জানি যে চার্লসের সূত্র অনুসারে হওয়া উচিত কি ছিল, যখন 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি টেম্পারেচারে যাবে তত আয়তনের মান বাড়া উচিত ছিল না কম উচিত ছিল? বাড়া উচিত ছিল। বাট জলের ক্ষেত্রে কি হবে? উল্টো, তার মানে কমবে। তার মানে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানে আমাদের কমাতে হবে। এবার আমি কমিয়ে তুমি এই পয়েন্টে আঁকতে পারো, বা তুমি উপরের থেকেও আঁকতে পারো, মানে তোমার কাছে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে কি এরকম কোথাও আঁকো, আরেকটা হচ্ছে এখানে। কোথায় আঁকবো বলো? নিচে সে টাচ করিয়ে আঁকবো, ওকে, পরে বলবে না কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। এখানে ঠিক আছে, এখানেই বলেছো। তার মানে আমি আগে কোথাও আয়তন বেশি ছিল, ধীরে 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 কমছিল, 4 ডিগ্রি পর্যন্ত হওয়া উচিত ছিল না বাট হলো, আবার আস্তে আস্তে বেড়ে গেল। তার মানে গ্রাফটা কেমন হবে? এরকম। বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের আয়তন কত হয়? 1 গ্রাম/সেন্টিমিটার কিউব বা 1000 কেজি/মিটার কিউব। তার মানে এখানে তো একটা মাত্র রিডিং থাকে না, 0,0 থাকে, দুটো রিডিং থাকে। তার মানে আরেকটা রিডিং কার? ওয়াই অ্যাক্সিসের রিডিং না? আর সেই রিডিংটা কত হবে? 1000 কেজি/মিটার কিউব। যারা লিখবে তারা তাই লেখো, আর যারা 1 গ্রাম/সেন্টিমিটার কিউব লিখবে তারা তো খুবই ভালো, একে কাজ চলে যাবে। মানে বললাম যে এখানে আমি যদি লিখে দিই একবার যে কেজি/মিটার কিউব, তার মানে আমার হাজারই লিখতে হবে। আর আমি যদি এখানে লিখে দিই গ্রাম/সেন্টিমিটার কিউব, তাহলে 1 2 করে লিখে যাও। তোমরা 1 গ্রাম/সেন্টিমিটার কিউব করো, আরেকটাতে না হয় কেজি/মিটার কিউব করলে। তো এটা 1000। এবার বলো তো এই যে ওপরের যে পার্টটা রয়েছে, এই ওপরে কি হবে? আয়তন ধীরে ধীরে বাড়ছে, তাই না? এখানে মনে করো কোথাও রয়েছে 1100 1200, এত যদিও বা র্যাপিডলি এত বাড়ে না,
ঠিক আছে, তো আমি বললাম যে এরকম ভাবে মনে করো এদিকে বাড়ছে। এবার তার মানে উপরের দিক যত যাবে বাড়বে, তার মানে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কি হয়ে যায়, যেটা হওয়া উচিত ছিল সেটা না হয়ে বেঁকে গেল। ক্লিয়ার গ্রাফ? কারো প্রবলেম আছে এটা নিয়ে? রিমিতা, যত 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রিতে উচিত কি ছিল, আয়তন বাড়া, বাট কি হবে, কমবে, তাই জন্য ব্যতিক্রান্ত, কমবে। কেউ কি বললো যেটা হয় নাকি? এটা তো কেমিস্ট্রি পার্ট, যে জলের মলিকিউলগুলোর মধ্যে H+ আর OH- এর যে বন্ধনের কারণ। এবার আমাকে তাহলে, হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে 0 আর 1000-এর রিডিংটা একসাথে মিশে গেছে না, একটাই তো পয়েন্ট, একটা পয়েন্টে দুটো রিডিং, তারপর আমার মাথায় আসলে XY বলে দিলে তো বাচ্চা কাচ্চা বুঝে যাবে, এমনি ট্যালেন্টেড বাচ্চা কাচ্চা। সরাবো এটা? চলো এবার এটাতে বলো, এই পার্ট ভুলে যাও, এবার এটাতে দেখো, এটা দেখলে এটাও বুঝতে পারছো যেখানে আয়তন যদি আমাদের এই পার্টে কমছে, তার মানে এখানে আয়তনের মান বাড়বে। ফটাফট বাড়িয়ে দাও, 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড এই পর্যন্ত বাড়বে না? তারপরে 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পর্যন্ত আয়তনের মান কি হচ্ছিল, কমছিল। আর আমাদের ঘনত্ব সমান সমান কি হয়, ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব, আয়তন বাড়লে ভর, ঘনত্ব কমবে। যদি ঘনত্ব কমে, তার মানে আমরা বলি 0 ডিগ্রি থেকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত কি হচ্ছিল, আয়তনের মান কম ছিল, তার মানে ঘনত্বের মান বাড়বে। পরে তারপর তো যেমন নর্মালি হয় তাই, তাই না, নর্মালি এবার এখানে কি হচ্ছিল, আয়তন বাড়ছিল, তার মানে ঘনত্বের মান। কেউ কখনো ভুল করে মিশিয়ে দিও না, দরকার হলে এই গ্রাফটাতে যতটা শার্পনেস আনবে, এই গ্রাফটাতে কম শার্পনেস আনবে, বুঝতে পারলে? কেন এটা কখনো কিন্তু জিরোতে হয়ে যাবে না, ঘনত্ব 0 হয়ে গেছে। টেম্পারেচার বাড়লে মলিকুলের মধ্যে ডিস্টেন্স বাড়ে, বাট এমন কিছু বাড়ে না। একটা টাইম পর আসলে এটা একটা এটা লাইন হয়ে যায়, কারণ এরপরে একটা টাইমের পর তার বাড়তেই পারবে না, তখন কি হয়ে যাবে, স্টিম হয়ে যায়, ওর থেকে যদি বেশি টেম্পারেচার তো 100 ডিগ্রির পরে। চলো শেষ ব্যতিক্রান্ত প্রসারণ, নেক্সট দিন এই যে কঠিন ও তরলের প্রসারণ, এই চ্যাপ্টারটা পুরো পড়া থাকবে, ভালোভাবে করে আনবে। হিসেব মতন একটা দিনের গ্যাপ পাচ্ছে, ওদিকে থার্মোমিতি করবে, যারা যারা 65টা কোশ্চেন করনি করবে, আরেকবার টাইম দিচ্ছি, পরের দিন যেন করে আসা হয়। নেক্সট দিন যারা ওই 65টা কোশ্চেন করনি তারা ওই 65টা কোশ্চেন করে আনবে, প্লাস এই চ্যাপ্টারটা যারা থার্মোমিটি এখনো পর্যন্ত ধরনি তারা থার্মোমিটি ধরবে। একদিন হিসেব মতন গ্যাপ পেলে থিওরি এক্সাম্পল প্রবলেমসে দেখতে পারো, অল্প কটা কোশ্চেন রয়েছে, হটস এমসিকিউ। হ্যাঁ হ্যাঁ, আর তো এখন নেই, তাহলে পরে একটা টাইমে দেখতে হবে, ঠিক আছে।